রেজাল্ট কি ছিল জানো? হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের অনলাইন পডকাস্টের নতুন একটা এপিসোড নিয়ে আসছি। আজকে আমাদের সাথে আছে 2024 ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড টিমের সদস্যরা। আম, যদি আমি উপর থেকে দেখাই, এস এম আব্দুল ফাত্তা, কিবরিয়া, শরীফ এবং তাসিন। সামিন কিছুক্ষণ পরে আমাদের সাথে জয়েন করবে। আজকে আমরা মূলত এদের ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব এবং এদের অ্যাকচুয়ালি যে পথ চলা সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সো বিস্তারিত আলোচনার আগে সবাই একটু নিজেদের পরিচয় দিয়ে দিই, স্টার্টিং ফ্রম ফাত্তা। আসসালামু আলাইকুম, আমি এস এম আব্দুল ফাত্তা। আমি এখন নটরডেম কলেজে সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আমি 2022 সালে আর 24 সালে আইফুতে পার্টিসিপেট করেছিলাম। ওকে, সো 22 সালে হচ্ছে ফাত্তা অনারেবল মেনশন পেয়েছিল, আর 24 সালে সিলভার, রাইট? জি ভাই। ওকে, কিবরিয়া। হ্যালো, আমি কিবরিয়া। আমি আপাতত কি বলে বুয়েট সিভিল ডিপার্টমেন্টে আছি, টার্ম 1 লেভেল 1। এন্ড হইতাছে আমিও পাত্তার মতো 22 আর 24 সালে আইফোতে ছিলাম, দুইবারই অনারেবল মেনশন, স্যাডলি, বাট এনিওয়ে এটুকুই আর কি। ওকে, শরীফ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শরীফ মোহাম্মদ মাহিরুদ্দিন। আমি সিলেটে এমসি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। এই বছর I14 ছিলাম। তাসিন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যায়। আমি আরিফ ইশতিয়াক তাসিন, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি। আমি 2022 সালে এফও, 2023 সালে ইউএফও, আর এই বছর ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2024-এ অনারেবল মেনশন অর্জন করি। এটাই। ওকে, সো আমরা সামিন এখনো আমাদের সাথে জয়েন করে নাই, কিছু টেকনিক্যাল সমস্যায় পড়েছে, সো ওর জন্য আমরা ও আসলে আবার ওর ইন্ট্রোডাকশন নেওয়া হবে। সো আমরা ডিসকাশন শুরু করি। সো প্রথমত 2024 সালের ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পারফরমেন্স অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল। ফাত্তা হচ্ছে বাংলাদেশের হয়ে তৃতীয় সিলভার মেডেল অর্জন করে। এর আগে বাংলাদেশ 2017 সালে এবং 2021 সালে একটা একটা করে সিলভার মেডেল পেয়েছিল, এবং ফাত্তা হচ্ছে বাংলাদেশের হিস্টোরিতে বেসিক্যালি তৃতীয় সিলভার মেডেল অর্জন করে। সো ফাত্তা, তোকে দিয়ে স্টার্ট করি। তোর এক্সপিরিয়েন্স বল, বিকজ তোকে নিয়ে অনেক স্টোরি ছিল। তুই হচ্ছে ফাত্তা হচ্ছে আমাদের সাথে 2023 সালেরও ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে সিলেক্ট হয়েছিল, তবে জাস্ট আমাদের যাওয়ার কয়েকদিন আগে ফাত্তা কিছুটা অসুস্থ হয়ে পড়ায় 23 সালে টিমে থাকাতে ও একদম শেষ মুহূর্তে ওর যাওয়া ক্যান্সেল হয়ে যায়, যার কারণে পার্টিসিপেট করতে পারে নাই। সো সেটা বাদ দিয়ে 23 সালের পরে 24 সালে এসে একদম ফুল অন কামব্যাক দিয়ে সিলভার মেডেল নিয়ে আসছে। সো ফাত্তার এক্সপিরিয়েন্স শুনি আগে। আচ্ছা হ্যাঁ, তো আমার একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আচ্ছা, তো ভাই আমার অলিম্পিয়াডের সাথে আসলে জার্নি শুরু হয় ক্লাস 5-এ শেষে, পিইসি পরীক্ষার পরে। ওই সময় আমি ম্যাথ অলিম্পিয়াডে প্রথম পার্টিসিপেট করি। ওইখান থেকে আমি আসলে প্রথম অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারি ভালো করে। এরপরে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার পরে আমি আসলে অন্যান্য অলিম্পিয়াডে পার্টিসিপেট করার চিন্তা ভাবনা করি, অন্যান্য সাবজেক্টগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। এরপরে ক্লাস 6 থেকে আমি ফিজিক্স অলিম্পিয়াডের সাথে যুক্ত এই আর কি। তো তারপরে থেকে প্রতি বছর আমি ফিজিক্স অলিম্পিয়াড দিচ্ছি, এবং প্রতি বছরই মোটামুটি আমি বিভিন্ন নতুন এক্সপিরিয়েন্স অর্জন করেছি। আমার সবচেয়ে মানে একদম প্রথম দিকে ক্লাস 6-এ আমি আসলে ইশতিয়াক ভাইয়ের সাথে পরিচিত হই। আমি ওই সময় আসলে
প্রথম জানতে পারি যে ফিজিক্স অলিম্পিয়াডে কিভাবে পড়ালেখা করতে হবে, এখান থেকে অনেক অনেক বিষয়ে আসলে কথা বলছিলাম। বিশেষ করে অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে আমি ইশতিয়াক ভাইয়ের সাহায্য নেই অনেক। এরপরে ক্লাস 7-এ আমি আবার পার্টিসিপেট করি। ওই সময় আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল যে ওই সময় আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে হঠাৎ করে ক্যাটাগরির একটা ব্যাপার ছিল, যে ক্লাস 6 থেকে 7-এ আমি উঠছি, ভালো কথা, কিন্তু আমাদের ক্যাটাগরি হয়ে গেছে এরকম যে, আচ্ছা আমি আগে বলি, আগে আমাদের ক্যাটাগরি সিস্টেমটা ছিল যে পূর্বের বছর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি এ, 9, 10 ক্যাটাগরি বি, তারপরে 11, 12 ক্যাটাগরি সি। তো এই 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি এ। তো আমি যখন 6 শেষ করে 7-এর দিকে উঠছি, তখন আমি ক্যাটাগরি এ তে জুনিয়র হিসেবে পরীক্ষা দিয়েছি। এটা ছিল 6-এর কাহিনী। 7-এ যখন আমি উঠি তখন বলছে যে আগের বছর না, এই বছর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এন্ড 8 হইলে তুমি ক্যাটাগরি এ তে নাই, 8 হইলে হয়ে যাবে ক্যাটাগরি বি। এখন সুন্দর মতো আমি ক্লাস 6-এ যখন পরীক্ষা দেই তখন হচ্ছে ক্যাটাগরি এ এর জুনিয়র ছিলাম, ক্লাস 7-এ যখন পরীক্ষা দিই তখন ক্যাটাগরি বি এর জুনিয়র ছিলাম। সুন্দর মতো আমার হচ্ছে ক্যাটাগরি বি এর সিলেবাস দেখে ভয় লাগছিল প্রথমে, যে আসলে এত কিছু কেমন, কিন্তু আস্তে আস্তে আমি ওটা ট্রাই করে দেখি যে হয়েছে জিনিসপাতি। ম্যাক্সিমামই কভার করছিলাম মোটামুটি। তো অনেক শর্ট টাইমে পড়ছিলাম, খুব একটা ভালো ধারণা পাই নাই, তবে মোটামুটি কিছু ধারণা পেয়েছিলাম। এন্ড এটা ছিল আমার ফিজিক্স অলিম্পিয়াড জার্নিতে প্রথম চ্যালেঞ্জ, যে কি করে এক্সেসিভ সিলেবাস কভার করা যায় কম টাইমে। এরপরে আসলে ক্লাস 9-এ যখন উঠি তখন আসলে অনলাইনের সমস্যা, ওই সময় আবার অনলাইনে হয়, তারপরে বিভিন্নভাবে অনলাইন ক্যাম্প হয়, অফলাইন ক্যাম্পের সেই আর পরিবেশটা ওই সময় থাকে না। ক্লাস 10-এর দিকে উঠে আবার সেই অনলাইনে। তবে আমাদের ন্যাশনাল পর্যায়ের পরে যখন আমরা হচ্ছে আইফো বা এফওতে পার্টিসিপেট করি 2022 সালে, তখন আমরা আবার অফলাইনে ক্যাম্প করেছি। তো ওই সময় আমি হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের প্রথম অফলাইন ক্যাম্প করি এই আর কি। তারপর ওই সময় আমি হচ্ছে 22 সালে এফওতে পার্টিসিপেট করি, তারপরে এরপর আইফোতেও পার্টিসিপেট করি। এই গেল 22 সালের কাহিনী। তারপর 23 সালে আমি আবার পরীক্ষা দিয়ে ক্যাম্প করছি, আবার আইফো সিলেক্ট হয়ে আবার ওখানে ক্যাম্প করেছি। কিন্তু 23 সালে যেদিন আমি পরীক্ষার জন্য বিমানে রওনা দিব, ওই দিন আমি আর ডেঙ্গু ধরা সুন্দর মতো। ওই দিন আসলে আমি খুবই অসুস্থ হয়ে যাই, এবং ওই সময় আসলে ওই হোস্টেলে ভাইয়ারা মানে যে জায়গায় আমরা থাকতাম ক্যাম্পে আসলে অন্য ভাইয়ারা সবাই চলে গিয়েছিল, শুধু আমি আর নাইম ভাইয়া ছিলাম। তো ওই সময় আসলে ওইখানে আমাকে নাইম ভাই রেস্কিউ করে। তো আসলে ওই সময় আমার যে অবস্থা ছিল, তাতে আসলে ওই অবস্থাকে রেস্কিউ বলে, যে সুন্দর মতো আমাকে রেস্কিউ করে তারপরে আমার ওইখান থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হচ্ছে পরে আবার খুলনায় ব্যাক করা লাগে এই আর কি। এই বছরটা আমার জন্য আসলে খুবই একটু মন খারাপ ছিল, যে আমি হচ্ছে এইবার মতো হচ্ছে চান্স মিস করলাম, পরের বছর আবার সুযোগ হয় কিনা তাও তো আমি জানি না। এরপরে 2024 সালে আবার আমি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে ওইখানে 2024-এর আইফো ক্যাম্পে আসলে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। বিশেষ করে 2023 আর 24-এর আইফো ক্যাম্প হচ্ছে আসলে আগের 2022-এর আইফো ক্যাম্প থেকে একটু বেশি ভালো ছিল। এর একটা কারণ হচ্ছে যে 2022 সালে যতটা আমাদের ভালোভাবে ক্যাম্প করানো হয়েছে, 2023 সালে যাচ্ছে একটু রিগোরাস দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং 2024 সালে জিনিসটা রিফাইন হয়েছে, এবং 2023 সালে যে সমস্যাগুলো ছিল সেগুলো একটু সমাধান করে 2024 সালে মোটামুটি ভাবে একটা ভালো ট্রেনিং দেওয়া হয়েছে। 2024 সালে ট্রেনিং এর পরে আমার প্রথম দিকে আসলে আমার অনেক সমস্যা হচ্ছিল, যে মানে অনেক 23 সালের দিকে 23 সালে যেহেতু আমার এসএসসি ছিল, ওই সময় আসলে এসএসসির জন্য কিছু গ্যাপস হয়েছিল। তো 2024 সালে ওইগুলো আমার কভার করা লাগছে আবার। তারপরে 2024 সালে হিসাবের 2024 সালে ক্যাম্পের শেষের দিকে আবার আমি হচ্ছে মোটামুটি ভালো করা শুরু করি আর কি। তারপর 2024 সালে আইফো পরীক্ষায় মোটামুটি কোনোভাবে ভালো হয়ে গেছে এই আর কি। আচ্ছা, এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সাথে সামিন যুক্ত হয়েছে।
সামিনের পরিচয় শুনে নি। সামিন কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে ক্যামেরা ঠিক করতে পারে নাই, বাট স্টিল আমাদের সাথে থ্রু ভয়েস যুক্ত হয়েছে। সামিন, তোর পরিচয়। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আমি সিরাজুল সালিকিন সামিন, বর্তমানে দ্বাদশ শ্রেণীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ছি। আমি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। আমার শর্ট পরিচয় হচ্ছে, আমি 2023 সালে ইউরোপিয়ান মানে ফিজিক্স কমিউনিটির সাথে যে পরিচয়, সেটা হচ্ছে 2023 সালে ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করি এবং 2024 সালে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল অর্জন করি। ওকে, সো আমরা আবার সামিনের কাছে ব্যাক আসবো পরে। ফাত্তার ব্যাপারে কথা বলছি। সো ফাত্তার ব্যাপারে অ্যাকচুয়ালি ফিজিক্স অলিম্পিয়াডের মোটামুটি সবাই জানে। ফাত্তা হচ্ছে একদমই ছোটবেলা থেকে হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের খুবই অ্যাক্টিভ সদস্য আসলে। ইনফ্যাক্ট আমি হচ্ছে ফাত্তা থেকে কয় বছরের বড়? ফাত্তা যেন কোন ব্যাচ এইচএসসি? এইচএসসি 25। সো আমি ফাত্তা থেকে 3 বছরের বড়। তবে আমি যখন আমার প্রথম ন্যাশনাল ক্যাম্পে যাই, তখন আমি শুনি ফাত্তা সেটা দ্বিতীয় ন্যাশনাল ক্যাম্প। সো ফাত্তা অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকে অলিম্পিয়াডের সাথে যুক্ত আছে, এন্ড ও ছোটবেলাতে যেই পরিমাণ পড়াশোনা করছে, দ্যাট ওয়াজ লাইক ফ্রম মাই সাইড, আমি পার্সোনালি যতটুকু ওকে চিনতাম, ভেরি লাইক সারপ্রাইজিং আর কি। যাই হোক, সো তাছাড়াও ফাত্তার সাথে ওই যে ঘটনা যেটা ও বললো 23 সালের ঘটনা, অ্যাকচুয়ালি আগের দিন রাত্রেবেলা আমিও ছিলাম ওর সাথে। দেন পরের দিন সকালবেলা শুনি ফাত্তা অসুস্থ হয়ে গেছে। দ্যাট ওয়াজ অবভিয়াসলি স্যাড ফর দ্য হোল টিম। আমরা যে হচ্ছে অবভিয়াসলি মিস করছি। ফাত্তা ছিল হচ্ছে লাইক 2023-এর টিমে সব থেকে জুনিয়র, সো ও থাকলে বেশি মজা হতো। সো যার কারণে দেখা গেছে আমাদের টিমের থেকে অ্যাকচুয়ালি অনেকটা মজা কমে গেছে। অন দ্যাট টপিক, 2024 ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে পড়াশোনা, দেন লাইক প্রিপারেশন, ট্রেনিং, মেডেল পাওয়া, এগুলো তো সব সময় থাকে। সবার কাছে কোয়েশ্চেন, সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স কি ছিল? সব থেকে মজা কি করছিস? যে কোনো কেউ স্টার্ট করতে পারিস। আচ্ছা আমি বলি ফার্স্টে তাহলে। আচ্ছা, Sure. ক্যাম্পের সবচেয়ে মজার জিনিস ছিল সম্ভবত ফাত্তা আর সামিনের লাইক কি বলে মারামারি ফিজিক্স নিয়ে। সেটা খুবই মানে এনজয়েবল একটা জিনিস ছিল। এন্ড তারপরে যদি এন্ড ওভার লাইফ এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। সেটা নিয়ে পরে একটু বলা যাবে, আই থিঙ্ক এটার সেগমেন্ট আছে। তো এইটুকুই আর কি। ক্যাম্পে ওয়াজ লাইক কি বলে ফাত্তা আর সামিনের মারামারি দেখা সেই রকম ছিল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মারামারি ছিল না, এটা শান্তিপূর্ণ ডিসকাশন বলা যায় আর কি। এক্স্যাক্টলি ওইটাই, মানে কিবরিয়া যেভাবে মারামারি বলে ইয়ে করলি, যাদের কাছে কনটেক্সট নাই তারা ভাববে লাইক অ্যাকচুয়ালি মারামারি হয়েছে। সো ইউ নিড টু বি মোর এলাবোরেট আর কি। অ্যাকচুয়ালি মারামারি হয়েছে নাকি? এটা তো জানতাম না। ভাই মারামারি হয় নাই। হাতাহাতি হয় না আসলে, সত্যি কথা। হাতাহাতি বা ঘুষাঘুষি এগুলো তবে হচ্ছে থ্রেট দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ওকে, বাকিদের ভিউ কি? শরীফ, তাসিন, তোমরা নিউট্রাল ভিউ দাও। তোমরা কি দেখছো, অ্যাকচুয়ালি মারামারি হয়েছে কিনা? না ভাইয়া, মারামারি হয়নি, বাট তাদের মাঝে এমন একটা মানে এই পয়েন্টটাতে চলে যেতে লাগছিল, তো আমরা তাদেরকে ফিরে আনি আর কি মারামারি থেকে। আচ্ছা, মানে অলমোস্ট শুরু হয়ে যাচ্ছিল। আচ্ছা, জি, জি। মারামারি গুলো আরো ইলাবোরেট কনটেক্সট লাগবে, বিকজ লাইক ভাই এগুলো একটু বাড়ায় বলতেছে সবাই। আচ্ছা, কনটেক্সট হচ্ছে মানে প্রবলেম সলভিং এর সময় আর কি। আমরা কোন একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতেছি, এমন সময় ফাত্তা আবার হট করে মানে ডিসকাশনটা অন্যদিকে নিয়ে যায়, এরকম আর কি। আচ্ছা, মানে মারামারি হয়নি অবশ্যই, একটু বাড়ায় বলতেছে। মূলত সমস্যা হচ্ছে যে ধরেন অনেক সময় দেখা গেছে যে আমি একটা আনসার বলছি, সামিন আমি আনসার বলছি বলে ওটার বিপক্ষে ডিবেট করা শুরু করে দিছে। আচ্ছা, উল্টাটা একটু বেশি হয় আর কি, মানে অপোজিটটা বেশি হয়। আমি একটা বললাম, ফাত্তা গিয়ে বলতেছে না এটা এভাবে না, এটা বেশি হয়। আচ্ছা, বুঝতে পারছি। অবশ্যই লাইক এরকম ডিবেট হবেই, খুবই নরমাল, বাট এগুলো শান্তিপূর্ণ হতে হবে অবশ্যই। জি ভাই, শান্তিপূর্ণ ইস্যু। আচ্ছা, সো এরকম অ্যাকচুয়ালি ফানি এক্সপেরিয়েন্স প্রত্যেক ট্রেনিং এই থাকে।
আমি নিজেও লাইক গত যতগুলা ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি, ওই এন্ড অফ দ্য ডে দেখা যায় যে হচ্ছে অলিম্পিয়াডে কি শিখছি, দেন লাইক কোন মেডেল পাইছি, এগুলো অ্যাকচুয়ালি মনে থাকে না। মনে থাকে এই এক্সপিরিয়েন্স গুলা, যে আচ্ছা এরা এরা ছিল, এদের সাথে এই মজাগুলা করছি। সো আই হোপ তোরা যখন 1-2 বছর পরে দেখবি যে ওয়েল স্টিল এখন আই থিঙ্ক যখন এই যে তোরা চিন্তা করতেছিস যে আচ্ছা আমরা মারামারি করতাম, ইউ অবভিয়াসলি সি ইট ইন আ লাইক ফান ওয়ে আর কি, একটা ফানি ওয়েতে মেমোরিতে থাকবে এই জিনিসটা। আচ্ছা, সো নাও লেটস গো টু সামিন। সামিন হচ্ছে সামিনের এটা প্রথম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড ছিল, এবং প্রথম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডেই সামিন ব্রোঞ্জ পদক পেয়েছ। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? দিস ইজ সামথিং আই রিয়েলি ওয়ান্ট টু নো বিকজ আই কুডন্ট গেট ইট। সো আসলে মানে কেমন ফিল হয়েছে ওটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না আর কি। বাট আমি অ্যাকচুয়ালি ব্রোঞ্জ পাবো এটা এক্সপেক্ট করিনি। আমাদের টিমের রেজাল্টটা আমরা আগের দিন রাতে জানতে পেরেছিলাম যে আমরা একটা সিলভার, একটা ব্রোঞ্জ আর 2টা অনারেবল মেনশন পেয়েছি। এখন ফাত্তা সিলভার পেয়েছে এটা আমরা আগে থেকে জানতাম, কিন্তু কে ব্রোঞ্জ পেয়েছে আর কোন 2জন আমরা HM পাবো এটা আমরা কেউ জানতাম না আর কি। তো মানে একদম রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমি মানে পুরোপুরি আনসার্টেন ছিলাম যে মানে আমি জানতাম না অ্যাকচুয়ালি যে আমি ব্রোঞ্জ পাবো। আর ব্রোঞ্জ পাওয়ার পরে তো খুবই বুঝতে পারছি। ওকে, এর আগে হচ্ছে সামিন ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছিলি। সো হাউ ডু ইউ লাইক দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কি? লাইক ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের এক্সপেরিয়েন্স, ওভারঅল এক্সপেরিয়েন্স, লাইক যাওয়া থাকা ইনক্লুডিং দ্য এক্সামস, এইটা এবং ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড, এই দুইটার মধ্যে লাইক ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়, অর লাইক হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোর? ডিফারেন্সটা কি কোশ্চেনের মধ্যে, কোশ্চেন প্যাটার্নের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াড একটু শর্ট হয়, মানে 4-5 দিনের মধ্যে হয়ে যায়। আর ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডটা মেইনলি 8 দিন বা 9 দিনের মতো হয়। কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে অনেক বড় ধরনের একটা ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেনগুলো প্রবলেমগুলো একটু অনেক লেন্দি হয়, মানে একটা প্রবলেমের অনেক বড়সড় একটা বিবরণ উদ্দীপক থাকে, তারপর সেখান থেকে বিভিন্ন ছোটখাটো কোয়েশ্চেন। আর ইউরোপিয়ানটা হচ্ছে কি বলবো, ওইটা সলিউশন গুলা একটু ডিফারেন্ট, মানে বেশিরভাগই হচ্ছে জিওমেট্রিক্যাল সলিউশন। কোয়েশ্চেন এর সাইজ গুলো অনেক ছোট থাকে, মানে মোটামুটি ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডকে ফিজিক্সের আইএমও টাইপ বলা যাইতে পারে আই গেস। আইএমও কোয়েশ্চেন গুলো যেরকম অনেক ছোট, ওপেন এন্ডেড কোয়েশ্চেন আর কি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন বেশি হয় ইউফোতে। আচ্ছা আচ্ছা, ওকে। সো সামিনের পরে লেটস গো টু কিবরিয়া। কিবরিয়া হচ্ছে ছিল এই টিমের হচ্ছে লাইক আননেমড গার্ডিয়ান অ্যাজ দ্য সিনিয়র মোস্ট পার্টিসিপেন্ট। ওর দায়িত্ব ছিল হচ্ছে ছোট সবাইকে কন্ট্রোলে রাখা। এই যে ফর এক্সাম্পল সামিন আর ফাত্তার মধ্যে মারামারি শুরু হইলে কিবরিয়ার দায়িত্ব ছিল হচ্ছে সেগুলা থামানো। সো কিবরিয়া হচ্ছে তোর এক্সপিরিয়েন্স বল যে বাকি সবাইকে ম্যানেজ করা, দেন লাইক মানে প্রত্যেক ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে দেখা যায় যে এমন কিছু থাকে যারা হচ্ছে জুনিয়ররা উল্টাপাল্টা কাজ করে সিনিয়রকে সামলাইতে হয়। সো এমন কিছু ছিল কিনা তোর এক্সপিরিয়েন্সে? আচ্ছা, না মানে এরকম কিছু না। বাইরে মারামারি বলতে অবশ্যই আমি ফান বান্ডার বুঝাইছি, নট দ্যাট অ্যাকচুয়াল মারামারি। কেউ মানে যদি মানে মনে করে যে আসলে মারামারি হচ্ছে তাহলে তো বিচার হবে এনিওয়ে। আর এক্সপিরিয়েন্স জুনিয়রদের সাথে আই ডোন্ট থিঙ্ক লাইক এবার এফোতেও গেছি, আইফোতেও গেছি, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে আই এম জাস্ট ওদের সিনিয়র না, ওদের ভালো ফ্রেন্ডও আই হোপ। এন্ড কি বলে এন্ড ওদের ই কথা বলতে গেলে দেয়ার ওয়াজ ওয়ান থিং দ্যাট সবাইকে ডেকে দেওয়া লাগছে ঘুম থেকে, কারণ আইফো এন্ড এফোর এক্সাম গুলা বা ইভেন্ট গুলা ইউজুয়ালি একটু সকালে হয়, তো অনেক সকালে যাওয়া লাগে, তো সবাইকে একটু ডাকাডাকি করা লাগে এজ এ সামথিং যে আগে উঠে আর কি। তো আইফো টিমে মনে হয় আমি আগে উঠতাম সবার, তো সবাইকে ডেকে দেওয়া লাগতো। এন্ড দ্যাট ওয়াজ এ মানে জিনিসটা আসলে ফানি অ্যাকচুয়ালি। আচ্ছা, স্পেশালি যখন যখন সবাই একটু মানে পরের দিন সিরিয়াস করে, মানে এক্সামের দিন ছাড়া অন্য দিন সিরিয়াস করা হইলে তারপর হইতেছে
একটু উঠতে প্রায় লাগতো এক্সামের দিন থাকে, এক্সামের দিনের আগে সবাই সিরিয়াস, লাইক এগুলাই আর কি। আচ্ছা আচ্ছা, সবাইকে ঘুম থেকে তোলার এক্সপিরিয়েন্সটা নিয়ে আরেকটু আহ, বললে ভালো হয়, বিকজ আমাদের আইপিএইচ এতে আমার মনে আছে ফাত্তাকে ঘুম থেকে তোলা নিয়ে অনেক ইন্টারেস্টিং ঘটনা ছিল। সো তোদের এমন কিছু ছিল কিনা? আচ্ছা, তো হইতেছে এখানে কি আছে, এখানে হইতেছে মানে না উঠলে একটা হুমকি দেওয়া ছিল যে পানি মারা হবে, মানে বেশিক্ষণ হয়ে যায়, তো হইতেছে সেই জিনিসটা আবার অন্যরা একটু সানন্দের সাথে গ্রহণ করছিল অফারটা। কারণ আমি ওদের বলছিলাম মানে ওই যদি না ওঠে তাহলে ওকে তোরা পানি মারতে পারিস, হইতেছে। তো এই অফার আমি কিন্তু সবাই অ্যাকচুয়ালি পানি খুব। মারছিলাম, আমি কিন্তু অ্যাকচুয়ালি ফাত্তাকে পানি মারছিলাম। আচ্ছা, ফাত্তার সাথে এটা নিয়ে এটার এক্সপিরিয়েন্স আমার আগেই ছিল। মানে আমরা হচ্ছে আইজিএস 2022-এ একই সেম টিমে ছিলাম, তো ওকে ঘুম থেকে জাগানোর একটা এক্সপিরিয়েন্স আমার আগে থেকে ছিল। মানে সহজে ঘুম থেকে উঠানো যেত না। ওকে, আর কারোর পানি মারার এক্সপিরিয়েন্স আছে সামিন বাদে? কিন্তু আমার উপরে মারছে সবাই, বলা যায় কম বেশি। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা তাহলে শরীফের ব্যাপারে আসি। শরীফের জার্নিও অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং। শরীফ আই থিঙ্ক এই বছরই প্রথম ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করা স্টার্ট করে, অ্যান্ড দেন প্রথম বছরেই কিন্তু ও ইন্টারন্যাশনাল টিমে চলে আসছে। অ্যান্ড ফ্রম অল দ্য পিপল আই নো, খুব অল্প মানুষই কিন্তু এটা করতে পারছে। সো শরীফের ওভারঅল জার্নি সম্পর্কে বল। ফার্স্ট অফ অল, শরীফ হচ্ছে সিলেট থেকে আসছো, সো ঢাকার বাইরের একটা রিজন, ঢাকার বাইরে যে কোনো রিজন থেকে দেখা যায় কম্পারেটিভলি আসাটা একটু ডিফিকাল্ট হয়, বিকজ প্রিপারেশন ম্যাটেরিয়ালের লাইক স্কারসিটি এন্ড এরকম কিছু সমস্যা থাকে। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একদম শুরু থেকে টপ পর্যন্ত? আহ, ভাই কথা শোনা যায়? ইয়েস। আহ, ভাই আমি এইবার প্রথম দিই নাই, 2019 সালে ফার্স্ট টাইম দিছিলাম। তো ফার্স্ট টাইম ন্যাশনাল ক্যাম্পে চান্স পাই 2022 সালে। এর আগে ন্যাশনালে আচ্ছা যাইতাম, পরে ন্যাশনালে পাইতাম না আর কি। তো আচ্ছা আচ্ছা মোটামুটি আমি ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে সিরিয়াস হয়েছি হলো কোভিড এর ওই টাইপের সময়টাতে আর কি, 2021-এর দিকে। তো আচ্ছা আচ্ছা। তারপর থেকে দেখা যায় যে ন্যাশনাল ক্যাম্পে চান্স পাই। তো 2 বছর ক্যাম্প করলাম, 22-23, দেন 24 সালে টিমে চান্স। Okay, okay. আচ্ছা, so I think I messed up something. So what I wanted to say is, তোর প্রথম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড ছিল এই বছর, লাইক তুই এই বছরই প্রথম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে গেছিস, দেন ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে গেছিস। বাকি সবাই দেখা গেছে এর আগে কোনো না কোনো বছর হচ্ছে অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেছে। সো এই প্রথম বছর এই দুইটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে যাওয়া এক্সপিরিয়েন্স এন্ড লাইক what should I say, like অনুভূতিটা কেমন ছিল? খুব ফাস্ট পেস, লাইক এফও এন্ড আইপিএইচ এর মধ্যে ডিফারেন্স লাইক 1 or 2 months। সো এর মধ্যে একটা কন্টেস্ট দিয়ে এসে রেস্ট করতে না করতে আরো একটা কন্টেস্টে যাওয়া প্রথমবারের মতো, হাউ ওয়াজ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স? আহ, অভিজ্ঞতাটা অলিম্পিয়াড তো খালি এক্সাম না, মানে বিভিন্ন জায়গায় নতুন একটা কালচার দেখা, আমরা মানুষজনের সাথে মেশা বিভিন্ন তো এই জিনিসটা ভালো লাগছিল, বিভিন্ন কালচারের মানুষজন। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো এই হচ্ছে। সো এখান থেকে বেসিক্যালি আই থিঙ্ক শরীফের কথাগুলা থেকে আমি যে আউটকাম নিচ্ছি সেটা হচ্ছে যে, লাইক আমি যেটা ইয়ে করছি, তুই যেটা বোঝাতে যাচ্ছিস সেটা হচ্ছে যে অলিম্পিয়াডস আর নট টায়ারিং, এক্সামস আর টায়ারিং, বাট অলিম্পিয়াড ইজ নট এন এক্সাম। এটা হচ্ছে Yes. ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, যার ফলে দেখা যায় যে লাইক পরপর দুইটা অলিম্পিয়াড দিতে গেলেও অতটা টায়ার্ড লাগে না, বিকজ দের ইজ মাচ মোর টু ইট দ্যান দ্য এক্সামস। হ্যাঁ। আচ্ছা, সো তাসিন তাসিন হচ্ছে আম, তাসিনের সাথে অ্যাকচুয়ালি আমার অনেক রিলেটেবল হবে, বিকজ তাসিন হচ্ছে এই বছর অনারেবল মেনশন পেয়েছে, অল্পের জন্য ব্রোঞ্জ মিস করছে, যেটা হচ্ছে আমি পার্সোনালি অনেকবার এক্সপিরিয়েন্স করে আসছি। সো ওয়েল, experience তো obviously sad, because when you know যে আচ্ছা you get an honorable mention, that is fine, but when you know যে একটু জন্য মিস করেছো, that is even more sad. But still, তোর থেকে শুনতে যাচ্ছি, how was the
experience with the results and the overall? আইফো 2024-এর এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, মানে পাত্তা, সামিন, কিবরিয়া, শরীফ সবার সাথে মানে একাগ্রতা থেকে এক্সপিরিয়েন্সটা আরেকটু ভালো হয়েছে, বাট রেজাল্টটা এত বেশি ফ্যাক্ট ছিল না, কারণ এক্সপিরিয়েন্সটাই বেশি গুরুত্বপূর্ণ। আর যখন আমি জানতে পারি যে একটুর জন্য ব্রোঞ্জ মিস হয়েছে, তো আম, ওইটা নিয়ে এত বেশি মন খারাপ করিনি, বাট এক্সপেকটেশন ছিল যে ব্রোঞ্জ আসবে, বাট আসে নাই, তা দিয়ে কিছু করার নেই। তো এটাই আর কি এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা আচ্ছা। সো সামিন আর তাসিন দুজনে অ্যাকচুয়ালি কুমিল্লা থেকে। সো দেখা যায় যে নর্মালি লাইক ঢাকার বাইরে থেকে খুব কম মানুষ, ওয়েল নট এক্স্যাক্টলি, গত কয়েক বছর অ্যাকচুয়ালি ঢাকার বাইরে থেকে আমরা অনেকজন দেখেছি, বাট স্টিল লাইক প্রপোর্শন যেভাবে থাকা উচিত সেরকম প্রপোর্শন কোনোবারই থাকে না। বাট প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টিমে ঢাকার বাইরের কোনো রিজিয়ন থেকে একই সাথে দুইজন চান্স পাইছো। সো লাইক তোমাদের কি মনে হয়েছে যে আচ্ছা কুমিল্লার এক্সপিরিয়েন্স অন্যান্য জেলা থেকে বা অন্যান্য কন্টেস্টেন্টের থেকে কতটুকু ডিফারেন্ট ছিল, এন্ড লাইক তোমরা কি কি সমস্যা ফেস করছো, এরকম সমস্যা অন্য কেউ ফেস করলে জিনিসগুলো কিভাবে ওভারকাম করা যায়? আচ্ছা ভাইয়া, তো আমার পার্সপেক্টিভে হচ্ছে আমি প্রথমে দেখছি যে সামিন অলিম্পিয়াড দিচ্ছে, তো ওইখান থেকে আমি পরিচিত হই যে অলিম্পিয়াড নামে জিনিস কিছু আছে। তো সেখান থেকে ক্লাস ক্লাস এইটে আমি অলিম্পিয়াড দেওয়া শুরু করি। প্রথম অলিম্পিয়াড ছিল আমার ফিজিক্স অলিম্পিয়াড, ওখানে ন্যাশনালে যাই। তারপর ন্যাশনালে আমি ক্যাম্প পর্যন্ত যেতে পারিনি, পরবর্তী বছর থেকে ক্যাম্প করে আসছি। আর কুমিল্লাতে হচ্ছে কুমিল্লাতে ম্যাথ এন্ড সায়েন্স ফোরাম নামে একটা এরকম সেশন নিত আর কি। তো ওইখানে জয়েন করে প্রথমে অলিম্পিয়াডের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। আর সামিনের সাথে বিভিন্ন ডিসকাশন হতো এসব অলিম্পিয়াড সম্পর্কে, তো একসাথে আমরা স্টাডি করে যতটুকু আসছি আর কি। আমিন, তোর এখানে কিছু অ্যাড করার আছে? আচ্ছা, আমরা আমরা হচ্ছে লাস্ট ইয়ারও ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে সেম টিম আমরা দুইজন ছিলাম। সো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম না, মানে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্ট টাইম, বাট মানে ফিজিক্সের কোনো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অ্যাকচুয়ালি কত এর আগেও মেবি ছিল। হ্যাঁ, এর আগে 2019 হ্যাঁ সালে ছিল রাজশাহী থেকে। অ্যাকচুয়ালি রাজশাহী থেকে ওইবার তিনজন ছিল। সো অন্যগুলো গেছে, বাট ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে আই ডোন্ট রিমেম্বার আর কি ঢাকার বাইরের রিজন থেকে একাধিক মানুষ থাকা। আচ্ছা, তো আমার ফিজিক্স অলিম্পিয়াডে জার্নি শুরু হয় মেবি 2022 সালে। তখন ক্লাস 8-এ পড়তাম, ফার্স্ট টাইম ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করি, অ্যান্ড দেন ফার্স্ট টাইমে ন্যাশনালে চান্স পাই। এরপর অ্যাকচুয়ালি করোনার পরে, মানে লকডাউনের পর আমি অ্যাকচুয়ালি সব ধরনের অলিম্পিয়াড থেকে মোটামুটি, মানে অলিম্পিয়াড আর কন্টিনিউ করার প্ল্যান ছিল না। বাট পরে যখন দেখলাম যে তাসিন তখন 2022 সালে মেবি ও হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডে অনেক দূর আগে গেল, তখন ওর থেকেও আমি একটু মোটিভেটেড হই, অ্যান্ড দেন এরপর আমিও পরে কন্টিনিউ করা স্টার্ট করি। আচ্ছা আচ্ছা। সো আই থিঙ্ক এখান থেকে যেটা আসে যে হচ্ছে লাইক রিজিয়ন থেকে হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ ইফ ইউ হ্যাভ সামওয়ান টু পুশ ইউ। সো তোমার নিজের এলাকাতেও যদি এরকম কোন একটা ফ্রেন্ড থাকে যার সাথে তুমি জিনিসগুলো ডিসকাস করতে পারো, যে তোমাকে মোটিভেট করতে পারে, তাকে তুমি মোটিভেট করতে পারো, দ্যাটস আই থিঙ্ক এনাফ। জি ভাইয়া। আর এমনিতে কুমিল্লাতে হচ্ছে মানে ফিজিক্সের কার্যক্রমগুলো, সব ফিজিক্স অলিম্পিয়াডের কার্যক্রমগুলো বেশিরভাগ অনলাইনে হয় আর কি। মানে বিগত খুবই মানে সেশন আপাতত খুব একটা হয় না। আই গেস কুমিল্লাতে অলিম্পিয়াড কালচারটা অত বেশি প্রচলিত না, এটা একটা রিজন হতে পারে। বুঝতে পারছি। ওয়েল দেন তোদের দায়িত্ব তোদের জুনিয়রদের মধ্যে সেই কালচারটা তৈরি করা, অ্যাটলিস্ট মোটিভেট দেম টু লাইক স্টাডি অর সামথিং, স্টাডি ফর দ্য অলিম্পিয়াডস। ওকে, সো নাও টু দ্য ফান পার্ট। ইরানের ইন্টারেস্টিং স্টোরি বল, ইরানে কি কি হয়েছে? কোনো স্টোরি নাই?
আচ্ছা, কিবরিয়া ভাইয়া স্টার্ট করতে পারেন। আই গেস কিবরিয়া ভাইয়ের কাছে তো অনেক ভালো ভালো স্টোরি আছে। ওকে, ফর দ্য কনটেক্সট, আমি একজন ইন্ট্রোভার্ট, বাট হইতেছে এরা আমার থেকেও বেশি ইন্ট্রোভার্ট, তো এরা একটু তো হইতেছে আই হ্যাভ সাম মোর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস থিং, তো এরা বলবেন। আর সেকেন্ড থিং হচ্ছে এখানেও বলবে না। ইরানের ইন্টারেস্টিং কাহিনী অনেক আছে, লাইক হইতেছে কি বলে, আমরা 15 মিনিট ধরে কি বলে একটা রোপ ওয়ার্ক, এটা কি বলে রোপ ওয়ার্ক, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, ওটাতে ছিলাম। তো হইতেছে ওইটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। এন্ড একটা সেকেন্ড এক্সপিরিয়েন্স ইজ কি বলে, ও সবচেয়ে ফান হইতেছিল আমি ভিআর ট্রাই করতে, আমি একটা জায়গায় ভিআর ট্রাই করতেছিলাম, এন্ড খুব হরিফিক ভাবে সেটা ইন্ড হয়েছিল। আচ্ছা, একটা আছে আর কি, আর মানে আরো ভার্চুয়াল ইলাবোরেট করা লাগবে, জাস্ট সামারি বললে তো হবে না, কেমন হরেবল ভাবে। লাইফ হইতেছে আমরা একটা লাইক একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, একটা মানে অ্যাকুয়ারিয়ামে নিয়ে চলে গেছিল ওইখানে। তো হইতেছে অ্যাকুয়ারিয়ামে অনেক ধরনের মাছ দেখার পরে, তো দেয়ার ওয়াজ এ লাইক স্টল, ওইখানে বিয়ার মানে মাছের সাথে যুদ্ধ করা যায়, তো সামথিং লাইক দ্যাট। তো হইতেছে আমি খুবই মজা করে বিয়ার সেট করছি, তারপর হইতেছে একটু সাহস বেশি দেখায় হাঙর সিলেক্ট করছি, এন্ড হইতেছে তারপরে এটার ভিডিও আছে কারো কাছে সম্ভবত। তারপরে হইতেছে পিছন থেকে কোনো অন্য কেউ হয়তো আমাকে টাচ করছে, আই থট এটা হাঙরের টাচ, এন্ড আই জাস্ট শক, মানে শক খেয়ে আমি খুলে ফেলছি তখনই। এন্ড দ্যাট ওয়াজ লাইক মানে অনেক হাসাহাসি হয়েছে এটা নিয়ে, লাইক Okay, if someone has the video, I want it after the session. নট ইন আচ্ছা, ভিডিও ওই দিনের এক্সকারশনে অ্যাকচুয়ালি ফাত্তা মিসিং ছিল। ও হচ্ছে ওই দিন এক্সকারশনে জয়েন করেনি, মেবি রুমে বসে পড়তেছিল আই গেস। Okay. Okay. সেট ফর ফাত্তা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অনেকে করে, বাট লাইক এন্ড অফ দ্য ডে লাইক এক্সপেরিয়েন্সটাই সাথে থাকে। ওয়েল, ফাত্তার কাছে স্টিল সিলভার থাকবে, এন্ড ইফ ইউ আস্ক অ্যাবাউট ইট, মেমোরিজ ইউজুয়ালি চলে যাবে। সিলভার বেশি দিন টেকা উচিত, বাট স্টিল মেমোরি, আই ফিল লাইক মেমোরি ইজ মোর ভ্যালুয়েবল। আর কি এক্সপিরিয়েন্স আছে ফিয়ার বাদে? ফান এক্সপিরিয়েন্স কি, খাওয়া দাওয়া, দেন লাইক হাউ ডিড ইউ ম্যানেজ দ্য লাইক অনেক অনেক টাকা পয়সা বিকজ অফ দ্য কনভার্সন রেট, রাইট? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং স্টোরি ছিল, সেটা হচ্ছে আমাদের একদিন একটা গ্রুপ কম্পিটিশন নিয়ে গিয়েছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই। সেটা হচ্ছে, আচ্ছা বাকিদের কি মানে কোন এক্সকারশনের দিন নিয়ে গেছিল, কারো কি মনে আছে? আরে আমি আর শরীফ যে স্লাইমের উপর ওই লাফালাফি করলাম, ওই যে নন নিউটনিয়ান ফ্লুইডের উপর। জি ভাই, এই যে শরীফ আর সামিন। আচ্ছা, এই কম্পিটিশনটা এরকম ছিল যে আমরা একই টিমের 2জন করে এটা কি বলে নন নিউটনিয়ান ফ্লুইডের উপর লাফাবো, যে যত বেশিক্ষণ লাফাইতে পারবে তারা হচ্ছে উইনার। আমরা মেবি কত 10 না 12 সেকেন্ড পর্যন্ত পারছিলাম আর কি। রাশিয়ানরা মেবি প্রথমে ছিল নাকি? হ্যাঁ, 15 সেকেন্ডের কাছাকাছি। আচ্ছা, সৌদি আরব, মেবি সৌদি আরব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাত্তা কিছু বলছি। আচ্ছা, ওইটা তো আমরা আসলে সিন্ডিকেট করছিলাম। যে প্রথমে আমাদের এখানে 4 জন ছিল, তো তার মধ্যে আমি ছিলাম, তারপরে তাসিন, শরীফ আর সামিন, এই 4 জন আমরা কম্পিটিশন মানে বিভিন্ন গেমে অংশগ্রহণ করছিলাম। তো এই গেমে অংশগ্রহণ করার মধ্যে প্রথম গেমটা ছিল মানে হেয়ার ড্রায়ার দিয়ে বেলুন উড়ানোর মতো। তো ওই গেমটা আসলে মোটামুটি সহজ। আর সেকেন্ড গেমটা ছিল হচ্ছে নন নিউট্রিয়েন্ট ফ্লুইড। এখন আমি আর সামিন আমরা 2 জন হচ্ছে সুন্দর মতো ফার্স্ট গেমে নাম দিয়েছি। সেকেন্ড গেম সম্পর্কে হচ্ছে বাকি 2 জনের কোনো আইডিয়া নাই। সো ফার্স্ট গেমে নাম দেওয়ার পরে আমরা সুন্দর মতো ওইটা খেলছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। সেকেন্ড গেমে ওরা নন নিউট্রিয়েন্ট ফ্লুইডের উপর লাফালাফি করতে যে অবস্থা খারাপ হয়ে গেছে, সারা গায়ে নন নিউট্রিয়েন্ট ফ্লুইড মানে লেগে গেছে। আচ্ছা, তুই আর তাসিন হচ্ছে ফার্স্ট গেমটা। আচ্ছা আচ্ছা, আমি আর তাসিন ছিলাম। আর সেকেন্ড মনেটা হচ্ছে সামিন আর শরীফ। ওরা প্রথম গেমে হচ্ছে পার্টিসিপেট না করে আর বেশি ঝামেলায় পড়ে গেছে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন কনভার্সন রেট নিয়ে কোনো ইন্টারেস্টিং স্টোরি নাই? বিকজ ইরানের কনভার্সন রেট তো খুবই বাজে। এই কনভার্সন রেটটা আমি আজও বুঝতে পারি নাই। আচ্ছা, there is an একটা অনারেবল মেনশন আছে এখানে। মানে আমাদের সব ধরনের এই কনভার্সন আমাদের গাইড দেখছে, আমাদের গাইডের কথা বলতেই হবে, সোহেল সোহেল সোহেল। তো সোহেল ওয়াজ এ রিয়েলি সুইট পারসন, এন্ড আমাদের সব ধরনের কনভার্সন এন্ড যে কোনো কিছু ওই দেখাশোনা করছে। এন্ড উই আর স্টিল ইন টাচ, লাইক সোহেলের সাথে। এন্ড এটা নিয়ে অনেক কি আছে, আর একটা খুবই হরিফিক এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে নট এভরি ট্যুর ইজ লাইক খুব ভালো লাগছে এরকম না। আমাদের একটা স্টিল কোম্পানি নিয়ে যায়, প্রায় প্রায় মেরে ফেলছিল টাইপ অবস্থা গরমে। স্টিল কোম্পানি, লাইক কি বলে, এটা সবারই এক্সপিরিয়েন্স আছে আই গেস। বাকিটা বল, আমি বেশি বলে বলে ফেলতেছি। তো কথা শরীফ বল কিছু স্টিল কোম্পানি এক্সপিরিয়েন্স। হ্যালো। ওখানে নিয়ে গেছি তো পরে প্রায় সারাদিনেরই মনে ছিল। সকালে গিয়ে দুপুরে খাবার টাবার খেয়ে তারপরে আসছিলাম আমরা। তো ওখানে যাওয়ার পরে দেখা যায় যে স্কিনের কাজ কারবার যেহেতু করতেছে, তো অবশ্যই অনেক অনেক গরম ছিল জায়গাটা। এন্ড পাশ দিয়ে দেখা যাচ্ছে যে মানে লাল লাল রঙের যাইতেছে একদম। এত মানে এত গরম ছিল যে মানে পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় যে মানে গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। মানে আমরা অনেক এন্ড দূরে আমরা ছিলাম, যে নিচ দিয়ে যাচ্ছিল, আমরা যাচ্ছিলাম একদম উপর দিয়ে সাইড দিয়ে একটা জায়গা দিয়ে। যথেষ্ট ডিস্টেন্স ছিল, কিন্তু তারপরেও মানে মনে হচ্ছিল যে মানে অবস্থা খারাপ একদম। অল্প একটু রাস্তায় যাইতে গিয়ে আমরা একেবারে মানে ঘেমে টেমে অবস্থা খারাপ। বুঝতে পারছি। আর তারপরে আমরা দেখলাম যে নিচে আবার যেখানে সিটটা ছিল তার পাশে আবার একজন লোক ওখানে দাঁড়ায় আছে। তাও আবার মানে আরো মানে তার জামা কাপড় যথেষ্ট মানে কয়েক লেয়ারের জামা কাপড় পরে ছিল। তো সে কিভাবে টিকে ছিল আমরা জানি না। I guess people get used to the heat কাজ করতে করতে। ওকে, সো আইপিএইচ এক্সপেরিয়েন্সের পরে ক্যাম্পের এক্সপেরিয়েন্স নিয়ে জানতে চাই। বেসিক্যালি এখানে হচ্ছে ওকে, আগে হচ্ছে টোটাল ক্যাম্পের এক্সপেরিয়েন্স জানি, যে লাইক কতদিন যাবত লাইক প্রিপারেশন নিয়েছো তোমরা, দেন তার মধ্যে অ্যাকচুয়াল যেই ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্প হয় সেগুলো কতটুকু হেল্প করেছে, এন্ড এক্সপিরিয়েন্স কেমন ছিল, লাইক বড় বড় 5 ঘন্টার মক টেস্ট গুলো দেওয়া, এগুলো নিয়ে। তাসিন কে স্টার্ট করি, আই গেস তাসিন চুপচাপ বসে আছে অনেকক্ষণ ধরে। জি ভাইয়া। প্রিপারেশন স্টোরি বল, লাইক কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিস, প্রিপারেশনের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাছাড়া লাইক বাংলাদেশে যেই ইন্টারন্যাশনাল টিমের প্রিপারেশন ক্যাম্প হয় সেই ক্যাম্পের এক্সপিরিয়েন্স কেমন ছিল, ইনক্লুডিং দ্য 5 hour mock tests? জি ভাইয়া, আচ্ছা। তো প্রিপারেশন নেওয়া শুরু হয়েছিল যখন ন্যাশনাল এক্সাম দিই, এরপর থেকে ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই। তো ক্যাম্পের ভিতর বিভিন্ন নতুন নতুন জিনিস শিখলাম, যেগুলো অ্যাডভান্স মানে আগে জানতাম না। তো ওইগুলা কভার করে তারপর তারপর হচ্ছে এফও এর সময় আমাদের যে ক্যাম্প হয়েছিল ছোটখাটো, ওটাতেও দুইটা মনে হয় মক টেস্ট ছিল। তো ওইটাও একটা প্রিপারেশনে হেল্প করছিল। আর এরপর আইফো ক্যাম্প যখন শুরু হয় তখন তো বাকি টিমমেটদের সাথে রেসিডেন্সিয়াল ক্যাম্পে ভালোই ডিসকাশন করে আমরা আমরা পড়াশোনা করি এখন। আর সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল মনে হয় আমাদের মক টেস্ট গুলা, কারণ মক টেস্ট গুলা দেওয়ার কারণে হচ্ছে 5 ঘন্টা কিভাবে চলে যেত মানে সলিউশন করতে করতে, তো খেয়াল থাকে না। আর আর ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে ওটা অনেক সাহায্য করেছিল 5 ঘন্টার সেই ক্যাম্প টেস্ট গুলো। এটাই ছিল আমার প্রিপারেশনের ওভারভিউ। আর আর বাকি যদি কিছু অ্যাড করা থাকলে করে দিই। শরীফ, কিপ্রিয়া, সামিন, তোদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? বাকি কেউ বলবে না, গেস আমি বলি আমার।
হইতেছে কি বলে ক্যাম্পের এক্সপিরিয়েন্স ওয়াজ গুড এন্ড অলসো ইন্টেন্স। অনেক লিটারালি অনেক এফোর্ট, সবাই অনেক এফোর্ট দিচ্ছে, যেটা এ ভাইরা স্পেশালি। মানে আমরা তো জাস্ট মক দিতাম, তারপরে হচ্ছে প্রবলেম সলভ করতাম, ভাইদের প্রবলেম কালেক্ট করতে হইতো, মাইম ভাই, তারপরে ইখতিয়ার ভাই, ফাহিম ভাই, আরো অনেকেই আছেন, সবার নাম যদি বলি। এন্ড কি বলে ভাইদের প্রবলেম বানাইতে হইতো, তারপরে সেটা ডিস্ট্রিবিউট করতে হইতো। তো অনেক গুলা প্যারা। তারপরে আরেকটা ফান পার্ট ছিল অবভিয়াসলি এক্সপেরিমেন্ট ক্যাম্প। মানে কি বলে এক্সপেরিমেন্ট ক্যাম্পে উই গট ইউজ টু familiar with a lot of apparatus like যেগুলো আমরা জাস্ট থিওরিতে পড়ছিলাম, আমরা সেগুলো ফার্স্ট টাইম লাইক লাইফে লাইফে দেখলাম, বা এরকম কিছু এক্সপিরিয়েন্স বা ইউজ কিভাবে করতে হয়। নট জাস্ট বেসিক স্টাফ লাইক পোলারাইজার, তারপর মাল্টিমিটার, এগুলো তো একদম নর্মাল জিনিস, এগুলো তো আমরা ইউজ করলাম। তারপর কিছু কমপ্লিকেটেড জিনিসও ছিল লাইক স্লিটস এন্ড সামথিং লাইক দ্যাট, আরো অনেক কিছু। তো এক্সপেরিমেন্টাল ক্যাম্পের এক্সপিরিয়েন্সও ভালো ছিল। এন্ড থিওরিটিক্যাল ক্যাম্প নিয়ে অন্যরা ভালো বলতে পারবে, কারণ আই এম নট দ্যাট থিওরি পারসন অ্যাকচুয়ালি। এখানে সাতটা, তারপরে সামিন অনেক ভালো থিওরি করে, বা শরীফ, ওরা ওরা এটা একটু বলো। আচ্ছা, সো বিফোর দ্যাট আমাদের সাথে ফাহিম জয়েন করছে। সো ফাহিম অ্যাকচুয়ালি এখন প্রেজেন্ট পডকাস্টটা টেক ওভার করবে। সো তোদের সাথে কথা বলে ভালো লাগলো। আই উইল সি ইউ গাইজ এগেন। ফাহিম ক্যান টেক ওভার নাও। বাই। বাই। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? ভাই চলতেছে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। এখন তো তোমরা i4 কথা বলতেছো, তোমাদের তো একদম শরীরের মধ্যে একটা জোশ আসার কথা, সেই জোশ তো পাইতেছি না, সবাই মরা মরা হয়ে কথা বলতেছে। এটা কেমন কথা? আমাদের এখন যদি বলো যে i4 23 গল্প গল্প বলো, তাহলে তো দেখা যাচ্ছে যে আমরা এখনো জোশের সাথে বলবো, আমাদের শরীরে ভাব চলে আসবে। তোমরা রিসেন্ট মানুষজন হয়তো হইতেছে না, কেমন কথা? ভাই ওই যে কি বলে ক্যাম্পে অপটিক্স এর কিছু কোয়েশ্চেন দেখে, বিশেষ করে ফিজিক্যাল অপটিক্স এর, যখন আমরা জানতে পারি রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে ইমাজিনারি নাম্বারও নাকি হইতে পারে, তখন ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। এটাই তো, তোমার কোন একটা A4 কোশ্চেন তোমরা দেখো নাই যে নেগেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স ছিল? তো নেগেটিভ হইলে ইমাজিনারি হয় না ভাই, তাও তো রিয়েল ছিল। আচ্ছা, ইমাজিনারিটা কি হয় বেসিক্যালি, তুমি যদি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করতে পারো? আচ্ছা, এখানে বেসিক্যালি ওই এনার্জি লসটা কভার করে এক্সেন্স। আচ্ছা, ইন্টারেস্টিং। সো আসলে ইস্তেক লাস্ট আওয়ারে অনেক কিছুই এক্সকিউজ মি, ইস্তেক আসলে লাস্টে যতক্ষণ ছিল সে আসলে অনেক কিছু কভার করেছে, যে তোমাদের এক্সপিরিয়েন্সে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে একটু এক্সপ্লোর করার ট্রাই করেছে। সো আমি যেখান থেকে শুরু করতে চাই সেটা হলো যে এই আচ্ছা, এসব যেগুলো হ্যাঁ, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ক্যাম্পের ব্যাপারে, সেটা হচ্ছে এইবার আমাদের মানে আইএমও টিম আর i4 টিম হচ্ছে একসাথে আমরা ক্যাম্প করি, মানে আপন উদ্যোগে আমরা একসাথে ছিলাম। সো ওইটাও একটা ফানি এক্সপিরিয়েন্স ছিল। মানে রাত মেবি রাত 2টা-3টা পর্যন্ত ওয়্যারল খেলতাম সবাই মিলে। ওটা একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল আর কি। এটাই লাইক ওয়াজ বেটার দেন ওয়ান ক্যাম্প ইজ লাইক টু ক্যাম্প হ্যাপেনিং টুগেদার, এট দ্য সেম প্লেস। আচ্ছা, সবাই ক্যামেরা গুলো অন করে রাখো, তাহলে পুরো জিনিসটা আরো লাইভলি হবে আর কি। যাদের টেকনিক্যাল প্রবলেম নেই তারা সবাই ক্যামেরা অন করে রাখি প্লিজ। তো আমরা যে এইসব ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড গুলো দিয়ে থাকি, সো এগুলো আসলে একটা খুবই
ইন্টারেস্টিং একটা পার্ট হয়েছে আমাদের বন্ডিং এবং কানেকশন। কারণ ফিজিক্স অলিম্পিয়াডে যেটা হয় যে সবাই আসলে তোমাদের ফিজিক্স অনেক প্যাশনেট, এরপর দেখা যাচ্ছে যে তোমরা সবাই আসলে ফিজিক্স নিয়ে কথা বলতে কোলাবরেট করতে অনেক পছন্দ করো। সো এটা আসলে প্রেডিক্টেবল যে ফিজিক্স অলিম্পিয়াডে তোমরা আসলে অনেক বেশি পরিমাণে কানেকশন বন্ডিং করতে পারো। সো আমি এটা জানতে চাইবো যে অন্যান্য দেশের পার্টিসিপেন্টদের সাথে তোমাদের আসলে কিরকম বন্ডিং হয়েছিল, যে তোমাদের আসলে নতুন কোনো ফ্রেন্ড হয়েছে কিনা, হলে তাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। সো এই টাইপের বিষয়গুলো তোমরা যদি একটু বলো একে একে তাহলে ভালো। আচ্ছা, ফাত্তা, তাসিন, তোমরা শুরু করতে পারো। তোমাদের আসলে আগে থেকে অনেক অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স আছে, তোমরা আগে আইজিএসও করতে আসছো, ছোটবেলা থেকে তোমরা কি জিনিসটার সাথে ফেস করেছো। সো আই গেস তোমাদের এক্সপিরিয়েন্স এখানে অন্যদের চেয়ে একটু বেশি এক্সটেন্সিভ হওয়ার কথা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সামিনের আসলে এক্সটেন্সিভ হবে, সেও আসলে আগে আইজিএসও দিত। সো তোমাদের মধ্যে কেউ স্টার্ট করতে পারে। আচ্ছা ভাই, আমরা অন্য টিমের মধ্যে বেশি আম, বেশি ফ্রেন্ডশিপ হয়েছে আসলে নেপাল আর থাইল্যান্ড, এই দুইটা টিমের সাথে, বিশেষ করে থাইল্যান্ড টিমের সাথে। থাই টিমের সাথে আমাদের আইজিএসতে একবার দেখা হয়েছিল আমার আসামিনের, আর আইফোতে আরেকবার দেখা হয়েছে, এই আর কি। তো এটা আসলে দেখা যাচ্ছে যে যেটা হয় যে এটা ফর বিভিন্ন ফ্যাক্টর, যে তোমাদের আসলে অনেক টিম থাকে বা দুই তিনটা টিমের সাথে বারবার দেখা হয়, বারবার ইন্টারাকশন। যেমন আমাদের আইফো 23-এ যেটা ছিল যে আমরা আমাদেরকে সবাইকে বেসিক্যালি একটা বড় বিল্ডিং এ রাখছিল, বড় বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর ছিল, বিভিন্ন ফ্লোরের আবার বিভিন্ন ব্লক ছিল। সো আমাদের সাথে ফিনল্যান্ডের টিমটা সেম ব্লকে একসাথে ছিল। সো যেটা হতো যে ফিনল্যান্ডের টিমের সাথে অনেক কথাবার্তা হতো। দেখা যাচ্ছে যে ওদের একজন ফিজিক্স কাপে গোল্ড মেডেল পাইছিল, সে তার গোল্ড মেডেলের গিফট আমাদের দেখাইছিল, যে ইয়ান কালদার সাইন করা ওয়াটার বটল। সো এই টাইপের আর কি, লাইক ফর বিভিন্ন ফ্যাক্টরস আসলে অল্প কয়েকটা টিমের সাথে ইন্টারাকশন বেশি হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে অন্যান্যদের সাথে ইন্টারাকশন একদমই হয় না। সো আর অন্য কেউ যদি কিছু অ্যাড করতে চাও যে কিরকম ইন্টারাকশন হয়েছিল, বা আরেকটা মজার পার্ট হলো যে গিফট গিভিং এর পার্টটা, যে লাস্টে 2 দিন সবাই আসলে গিফট দিয়ে থাকে। সো এই ব্যাপারটার উপর যদি তোমরা কি ক্রিয়া করো আর কি কিছু কথা হলো, তাহলে জিনিসটা আর কি সুন্দর। আচ্ছা, আমারও এখানে ফাত্তার মতোই মোটামুটি এক্সপিরিয়েন্স। অনেকের সাথে হচ্ছে আগেও বিভিন্ন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে দেখা হয়েছে, এমন অনেকের সাথে আইফোতেও হচ্ছে দেখা হয়েছে। যেমন মলদোভার টিমের একজনের সাথে এই নিয়ে আমার হচ্ছে টোটাল 3বার দেখা হলো, 3টা অলিম্পিয়াডে। সো এরকম মোটামুটি অনেকেই দেখেছিলাম যে প্রিভিয়াস ইউফোতে বা আইজিএসতে পার্টিসিপেট করেছে, এবারও আইফোতে পার্টিসিপেট করেছে। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু, আই গেস সবাই কি বিদেশি ফ্রেন্ডদের নিয়ে কথা বলতেছিল, লাইক, রাইট? Yes. ওকে, সো আই হ্যাড সাম এক্সপিরিয়েন্স লাইক, যদি বলি তাহলে বাংলাদেশ টিমের সাথে আই গেস কাজাকিস্তান টিমের অনেক ইন্টারাকশন হয়েছে, প্রায় সবাইকে আমি চিনি। আছে সবাই, তারপরে হইতেছে there is one guy from Belarus and ইন্দোনেশিয়ার একজনের সাথে আমার কথা হয়েছিল কিছুটা। and স্টিল আমার ইয়ান ও আইফোতে জানাই, ওর সাথে আমার আইফোতে কথা হয়েছিল, তো এখনো কথা হয় ওর সাথে, ফারজিন। তো লাইক কি বলে, ফারজিনের সাথে আমার এখনো কথা হয় মাঝে মধ্যে। and there is one guy, the UAE টিমের তেজাস, এখানে সবাই চিনে আই গেস। হ্যালো তাকিরা বল। তেজাস এন্ড হ্যাঁ ভাই, তেজাসের সাথে এফও আইফো দুই টিমে ইন্ডিয়ান, বাট ইউএই রিপ্রেজেন্ট করতেছে, টিম রিপ্রেজেন্ট করতেছে। তো হইতেছে তেজাসের সাথে আমাদের সবারই অনেক ভালো কানেকশন আছে এখনো, আই হোপ। এন্ড তো অনেকের সাথে কথা হয়েছে। এন্ড the fun part about iPhone 40 was like রাত্রে তো ফ্রি টাইম থাকতো, তো সবাই সবার মতো কাজ করা যেত। তো আমি তারপরে
কি বলে সামিন তাসিন ওরা মাঝে মধ্যে ফুটবল খেলতে যাইতাম, মাঝে মধ্যে ফিফাও খেলতে যাইতাম। তো ফুটবল খেলার সময় তো হইতাছে সবাই যার যার মতো আসতো, তো বিভিন্ন কয়েকটা দেশের মানে কয়েকটা না, প্রায় বেশ কয়েকটা দেশের মানুষজনের সাথে খেলাধুলা করা হয়েছে। লাইক সাউথ আফ্রিকান টিম মনে হয় আমাদের সাথে ব্যাকও করছিল, লাইক হ্যাঁ ইয়েতে এয়ারপোর্টে এন্ড ফ্লাইট শেয়ার হয়েছিল তো ওদের সাথে, and এরকম অনেকগুলো স্টোরি আছে বলতে গেলে। এন্ড দেয়ার ইজ ফান লাইক কাজাকিস্তান একজনের সাথে, আমার নামটা আমার মনে নাই, কথা বলতেছিলাম লাস্টের দিন, কথা বলতেছিলাম তো হইতেছে ওয়ান ফটোগ্রাফার জাস্ট সামথিং ক্যামেরা দেখে কিছু বলতেছিল পার্সিয়ানে। তো আমি আরো ভাবছিলাম যে আমাদের ছবি তুলবে, তারপর আমরা পোজ দিছি, তারপরে ও বলতেছে নো নো, তো পিছনে তাকাই দেখি যে কি বলে ও একটা গ্রুপ ফটো তোলা হইতেছে, তাদের মাঝখানে আমরা দুইজন ঢুকে গেছি জাস্ট। তো এটা একটা ফানি এক্সপিরিয়েন্স ছিল, এন্ড দ্যাট আই থিঙ্ক বলা যায়। হ্যাঁ আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং স্টোরি ছিল যে আমরা হচ্ছে ফ্রি টাইমে সবাই PS5-এ হচ্ছে ফিফা খেলতাম, এখানে গেমিং সেন্টার ছিল। দ্যাটস নাইস, কারণ আসলে এই গেমিং সেন্টারের জিনিসটা কিন্তু আসলে খুব কমই হতে থাকে। সো তোমরা এটা পাইছো, এটা পাইছো, ইউ আর অ্যাকচুয়ালি ভেরি লাকি। আসলে তোমার আমাদের যে জেনারেশনটা আছে এটা আসলে গেম খেলার মাধ্যমে কিন্তু প্রচুর বন্ডিং করতে পারে। এটা হলো যে একটা মানে এই ফ্যাক্টটাকে আমরা কি অস্বীকার করতে পারবো না। সো দ্যাটস অ্যাকচুয়ালি গুড মুভ ফ্রম দ্য পার্ট অফ অর্গানাইজার্স। সো সামিন তুমি বলতেছিলা, প্লিজ কন্টিনিউ। সো মানে যেটা বলার ওটা মানে অলরেডি বলেছি, মানে গেমিং সেন্টারে আমরা PS5-এ ফিফা খেলতাম, তারপর আরো বিভিন্ন ইনডোর অ্যাক্টিভিটিস ছিল। আচ্ছা, সো আমরা আসলে এই আইফো এক্সপেরিয়েন্স নিয়ে অনেক কিছুই শুনেছি, বাট ইফ ইউ আস্ক মি যে আইফোতে আসলে যে পরিমাণ মজা হয় তার চেয়ে আসলে বেশি মজা হয় অ্যাকচুয়ালি তোমার ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্পে, স্পেশালি তোমাদের যে আইফো ক্যাম্প গুলো হয়। আমাদের 2023 সাল থেকে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের আইফোতে রেসিডেন্সিয়াল ক্যাম্প চালু হয়েছে। সো এই আইফো রেসিডেন্সিয়াল ক্যাম্পে সবাই 24 ঘন্টা একসাথে থাকে এবং সবাই একসাথে থাকার কারণে অনেক বেশি পরিমাণে মজা হয়, প্লাস পড়াশোনা হয়, প্লাস মজা হয় একসাথে। এবং এই ক্যাম্পের একটা এসেনশিয়াল এবং খুবই ফ্রাস্ট্রেটিং এট টাইমস, খুবই ইম্পর্টেন্ট এট টাইমস পার্ট হলো যে মক এক্সামস। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের যদি তুমি কোন একটা ইয়াতে ঢুকো, কোন একটা রেসিডেন্সিয়াল ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্পে করে ঢুকে যাও, দেয়ার ইজ এ প্রিটি বিগ চান্সেস যে আমরা আসলে কোন একটা মক টেস্ট নিয়ে কাজ করতেছি বা মক টেস্ট দিতেছি। সো এই মক টেস্টের এক্সপিরিয়েন্স, তারপর এফিকেসি, তারপরে সময় সময় এটা তোমাদের কিরকম ফ্রাস্ট্রেশন দিচ্ছে, মানে একটা ওভারঅল একটা ডেসক্রিপশন তোমরা আর কি এখন সব অডিয়েন্স উদ্দেশ্যে দিতে পারো যে এই রেসিডেন্সিয়াল ক্যাম্পে মক এক্সামটা আসলে কিরকম এফেক্ট ফেলতো তোমাদের ডেইলি লাইফে এবং তোমাদের লার্নিং প্রসেসে। আমার ক্ষেত্রে হচ্ছে দুই টাইপের এক্সপিরিয়েন্স দেখা গেছে। সেটা এক টাইপের মক এক্সামে যে কখন টাইম কিভাবে চলে গেল টেরও পাইনি, আবার কিছু মক টেস্টে হচ্ছে মানে একদম টাইম যায় না এরকম। আর মক টেস্ট দেওয়ার পরে হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো ডিসকাশন করতাম, তখন ফাত্তা হচ্ছে আমাদের রাত 3টা 4টা পর্যন্ত জাগায় রাখতো, প্রত্যেকটা প্রবলেম নিয়ে ওভারভিউ, সবকিছু ডেসক্রিপশন এগুলা নিয়ে এই আর কি। আর মাঝে মাঝে আমরা গেমসও খেলতাম, ফিজিক্স রিলেটেড গেমস আবিষ্কার করতো ফাত্তা, পরে ওই আইডিয়া অনুযায়ী আমরা গেমস খেলতাম। আচ্ছা ভাই, আচ্ছা আমি রাত 3-4টা পর্যন্ত জায়গায় রাখতাম, এটা ঠিক আছে। তো কোয়েশ্চেন যা দিত ভাই,
তাতে তো ভাই ওই 3-4টা ঘন্টায় 10 ভাগের 1 ভাগ হইতো না। হ্যাঁ, কথা এটাই তো, ঠিক। এটা আসলে তোমাদের একটা মানে কাইন্ডা বাই ডিজাইন আর কি, যে তোমাদেরকে আসলে হার্ড কোশ্চেন দিয়া দিয়া তোমাদেরকে লোহা পেটানোর মতো করে শক্ত করা হয়েছে বেসিক্যালি। ভাই কারণ দেখা যাচ্ছে যে ইজি কোশ্চেন দিলে তোমরা পাইরা যাও, পাইরা গিয়ে পড়ে আর মাথা ঘামাও না। সো হার্ড কোশ্চেন দেওয়ার কি একটা ইয়া আছে, একটা সাম কাইন্ড অফ মানে জাস্টিফায়েবল এক্সকিউজ আছে যে তোমাদেরকে পিটায় পিটায় শক্ত করা হইতেছে। প্লাস আর কি তোমরা আসলে অনেক বেশি টাইম ধরে ওগুলা নিয়ে চিন্তা ভাবনা করো আর কি। বাট তোমাদের আসলে 23 সালে যে মক গুলা দিছো, মানে ফাত্তা তো তোমরা এখানে 23 এবং 24 দুটারই মক এক্সাম গুলো দিছো, তোমার কাছে কোন গুলা বেশি হার্ড লাগছে, 23-এরটা না 24-এরটা? ভাই 23-এরটা আসলে। ইয়েস, কারণ আমরা আমরা আসলে যারা ক্যাম্পে প্রসেস ইনভলভ ছিলাম 24-এ, আমরা সবাই বলেছি যেন ক্যাম্প এই লেভেলটা যেন কমানো হয়, কারণ 23 সালে এক্সেসিভলি হার্ড কোশ্চেন দিত, মানুষজন লিটারালি ঘুমাইছে এই মুহূর্তে মক পরীক্ষার মাঝে, ঘুমাইছে, আর্ম রেসলিং করেছে, সবকিছু সব ধরনের কাজই করেছে আর কি। ভাই 23-এর একটা 2টা মকের কাহিনী আমি বলি। একটা মকে আমি একটা কোয়েশ্চেন দেখি যে জাস্ট ডাইনামিক্স এর কোয়েশ্চেন, মানে কিনেমেটিক্স এর কোয়েশ্চেন, যে নরমালি ভেক্টরের এডিশন, ভেক্টরের সাবট্রাকশন আর ভেক্টরের ক্যালকুলেশন। তো ওই অঙ্ক ছিল, ওটা হচ্ছে রোটেটিং ফ্রেমের ওই অঙ্কটা এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে একবার আসছে। এটা প্রবাবলি এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে এসে আসছিল নাকি, আমি ওই টার্ন টেবিলের প্রবলেমটা, জি হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। আচ্ছা তো ওই প্রবলেমে যে পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষায় আমি 5টা ঘন্টার মধ্যে 3টা প্রশ্ন, তার মধ্যে ওই প্রশ্নটা দেখি যে মোটামুটি মানে সহজ সহজ জিনিসপাতি আছে, টপিক তো হচ্ছে জাস্ট ভেক্টর, আর তো কিছু লাগবে না। তো ওইটা ভেবে ওইটার উপরে অঙ্ক করার চেষ্টা করছি, দেখি যে পাশে রেখা 0.1 পয়েন্টস, 0.2 পয়েন্টস, তাহলে তো জাস্ট 1-2 লাইনের অঙ্ক হওয়া উচিত। তো ওই অঙ্ক আমি হিসাব করা শুরু করছি, শুরু করার পরে করছি দেখি যে 8 ঘন্টা চলে গেল, অঙ্ক মেলে না। তারপরে আবার করতেছি, করতে 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 এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা, শেষে ভাবছি যে আচ্ছা এইটা করেই ছাড়বো। তারপরে দেখি যে 3 ঘন্টা চলে গেছে, ওই অঙ্ক আমার মেনে নাই। তারপরে আমি বাকি 2টা অঙ্ক করছি, ওইখান থেকে মনে হয় 30 টোটাল, ওই 2টা অর্ধেক অর্ধেক করতে পারছি, ওই বাকি 1 ঘন্টা 1 ঘন্টা করে। তারপরে দেখি যে ওই সেই প্রথম 3 ঘন্টা যে অঙ্কের পিছনে খাটাইছি, ওতে মনে হয় সব মিলে আমি 0.1 পয়েন্ট তুলতে পারছি। এটা ছিল 23-এর একটা মক টেস্টের কাহিনী। এটা তো প্রথম মক টেস্টটাই না, যে আমাদেরকে লিটারালি সারা রাত ধরে চিটাগাং নিয়ে গেল, নিয়ে গিয়ে না ঘুমাতে দিয়ে মকে বসাই দিচ্ছে, ওইটাই তো এই 23-এর কোশ্চেন পুরো তুলে দিছিল। জি ভাই, মানে ওই তো 16 ঘন্টা মতো জার্নি করার পরে ফার্স্ট মক টেস্ট এটাই। তো সো মক নিয়ে তো আমাদের সবারই তো আসলে অনেক কিছু বলার কথা, সবাই চুপ কেন, সবাই একে একে শুরু করো। অ্যাটলিস্ট সবাই এতটুকু তো বলবা যে ফাত্তা আমাদেরকে অনেকক্ষণ জায়গায় রাখছে, আমরা ঘুমাইতে পারি নাই রাতে, এতটুকু তো বলবা সবাই। আচ্ছা, কেউ ট্রমা রিকল করতে যাইতেছে না। বাট ইন দ্য লং টার্ম এই ট্রমা কিন্তু আসলে কাজে লাগছে, কারণ লাইক আই সেড যে তোমাদেরকে আসলে জিনিস মানে হার্ড জিনিস দিলে আসলে জিনিসপাতি শেখা হয়, এবং তোমাদের তো আসলে আইফো ক্যাম্পে আসতেছো, তোমাদের তো একটা হাইয়েস্ট লেভেল অফ রিগর দিয়ে তো তোমাদের ট্রেন করা হবে। সো এটা আসলে মানে ওই টাইমে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে কিছু পারি না টারি না, বাট আই গেস ইট হ্যাজ সাম পয়েন্ট আর কি। প্লাস তোমাদের যে থিওরি সেশন গুলো হইতো সেগুলো কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স হইতো, অনেক বেশি ডেপথে যাইতো। সো ওগুলো নিয়ে যদি একটু বলো, তোমরা যদি একটু হ্যাঁ, ইলাবোরেট করো, রেসিডেন্সিয়াল ক্যাম্পে থিওরি সেশন গুলো কিরকম হইতো। লাইক লাইক একদিন রাত 2টার সময় ক্লাস হয়েছিল, লাইক না ফার্স্টের দিনই, হ্যাঁ এইটুকু মনে আছে। রাত 2টার সময় নিয়ান ভাই কিছু একটা কয়েকজন না,
এনিওয়ে, আচ্ছা, ওকে। এন্ড মানে এখানে এখানে কোনো মানে কি বলে রেসিডেন্ট ক্যাম্পের কথা হচ্ছে, এখানে কোনো টাইম শিডিউল নাই, ইউ ক্যান লাইক কতক্ষণ কন্টিনিউ হবে কেউ জানে না। লাইক উই হ্যাভ কোশ্চেন এন্ড উই হ্যাভ লাইক সাম ফিজিক্স নলেজ, সো উই আর গোয়িং টু সলভ দ্য প্রবলেম এন্ড লুক বিয়ন্ড দ্যাট। তো এরকম আর কি। লাইক হচ্ছে কি বলে, আমাদের একটা মক হয়েছিল কিসের উপরে, এন্ড হইতেছে মকের দুইটা ই লাগে। ফার্স্ট হইতেছে মানে কিছু পারি, মানে টাইম অনেক ক্যালকুলেট করতে দ্রুত ফেলতে দিতেছে, আর সেকেন্ড হইতেছে কিছুই পারতেছি না এন্ড টাইম যাইতেছে না। বোথ আর ইকুয়ালি ফ্রাস্ট্রেটিং, বাট ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। বাট ওকে, মানে 5 ঘন্টা এক্সামে ইউজ টু ইজ এ ইম্পর্টেন্ট থিং, বিকজ আমাদের এক্সপেরিমেন্ট থিওরি দুটো 5 ঘন্টা করে হয় কন্টিনিউয়াসলি কনসেন্ট্রেট করতে অবশ্যই জিনিসটা দরকারি মকে, এন্ড উই গট ইউজ টু লাইক জাস্ট আমাদের না, অন্য দেশে কম্পেয়ার করলে অন্য দেশে আরো বেশি ইন্টেন্স মক টেস্ট হয়। লাইক আই হার্ড চায়নাতে about 50+ মক টেস্ট হয়, সামথিং লাইক দ্যাট। তো হইতেছে উই শুড আসলে পরিমাণ বাড়ানো উচিত, এবার আরেকটু পরিমাণ বাড়ানো উচিত মনে হয়। আমি থাকবো না তাই বলতেছি আর কি, বাকিরা থাক। এটা বোঝাই যাচ্ছে যে তুমি আসলে নাই, এটা আর কি তোমাকে এখন অ্যাডভার্টাইজ করা লাগবে না, তুমি যেহেতু বলে ফেলেছো যে মকের পরিমাণ বাড়ানো উচিত। সো বেসিক্যালি কিবরা আর কি কিছুটা টাচ করেছে। আমি যদি আরেকটু ইলাবোরেট করি যে আসলে আইফো থিওরি সেশন গুলো কোন নির্দিষ্ট ইয়া থাকে না, এটা আসলে বেসিক্যালি স্টুডেন্টদের যেখানে যেখানে প্রবলেম থাকে, বা আমরা মনে করি যে যেখানে যেখানে একটু আর কি অ্যাডভান্স পড়াশোনার দরকার আছে, সেখানে আমরা জাস্ট একটা বেসিক জিনিস নিয়ে শুরু করি, আমরা কিছু দেখাই, ওরা কিছু কোয়েশ্চেন করে আমরা সলভ করে দিই, মানে জিনিসটা খুবই অর্গানিক্যালি হয় আর কি। সো অর্গানিকলি হয় এবং আর কি খুবই ইন্টিমেটলি হয়। সো অন্যরা যদি আরেকটু ইয়া করে যে ধরো যে কি ধরনের টপিক আমরা কভার করতাম, বা ধরো যে কি টাইপের কোশ্চেন আসতো, সো এই টাইপের কিছু জিনিস যদি আর কেউ বলতো, একটু ইনসাইট দিত অডিয়েন্সের জন্য, তাহলে জিনিসটা বুঝতে একটু ইজি হতো যে আমাদের আসলে আইফো ক্যাম্পের এই লার্নিং প্রসেসটা কিভাবে হয়, বা আমরা আসলে কিসের উপর ফোকাস করে থাকি। আচ্ছা, আইএফও ক্যাম্পে অ্যাকচুয়ালি আমরা নতুন করে কিছু একটা যে শিখি সেটা খুব কমই হয় অ্যাকচুয়ালি। আইফো ক্যাম্পে মেইনলি আমাদেরকে প্রবলেম সলভিং স্কিলটা যাতে আমরা ধরে রাখি, আর স্কিলটা যাতে একটু বাড়ে, মানে ওই জিনিসটাতে বেশি ফোকাস করা হয়। লাইক আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্পে প্রথম দিনে আমাদেরকে হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম সেট ধরাই দিছিল নাইম ভাই, ইসফো প্রবলেম, ইন্টারন্যাশনাল সাইন্টিফিক ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেম ধরাই দিছিল, আর আমরা হচ্ছে ওইটা সলভ করতে লেগে গিয়েছিল। আর মেইনলি মক টেস্ট ছিল, মক টেস্টই বেশি হয়েছে, মক টেস্ট। আর আমরা নিজেরা প্রবলেম সলভ করতাম, প্রবলেম নিয়ে ডিসকাস করতাম। তারপর মেন্টররা তো ছিলই, মোটামুটি এটাই। এটা হচ্ছে আইফো ক্যাম্পে, মানে আইফোতে, মানে আমরা যে আইফোতে চান্স পেয়েছি ওইটা পরে। এর আগে হচ্ছে আরো ইন্টেন্স ক্যাম্প ছিল, বিশেষ করে এক্সটেনশন ক্যাম্পে মেবি এইবার কত 30টার বেশি অনলাইন সেশন, আরো বেশি হবে, 30টার বেশি মেবি অনলাইন সেশন নেওয়া হয়েছিল শুধুমাত্র এক্সটেনশন ক্যাম্পে। আর তার আগে তো ক্যাম্প হয়েছে, ক্যাম্পের আগে ন্যাশনাল ক্যাম্প কয়েকটা সেশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করি, লাইক হচ্ছে মক টেস্ট নিয়ে সবাই অনেক অনেক খারাপ কথা বলতেছে, মানে স্বাভাবিক, বাট হইতেছে একটা ফান পার্ট হইতেছে when we solve a lot of problem we actually got to see নেচারে অনেক কিছু হইতেছে। তো নেচারে বিভিন্ন ইন্টারেস্টিং ফেনোমেনা কিভাবে হয়, ফেনোমেনা লাইক কি বলে, লাইক বাবল, ওয়াটার, পানির নিচে যে বাবল হয়, বাবলের ফেনোমেনা, বা আরো যে ইন্টারেস্টিং ফেনোমেনন গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকে, ফিজিক্স কিভাবে এগুলাকে লাইক এক্সপ্লেইন করতে পারে বা থিংস লাইক দ্যাট। এবং তুমি যত প্রবলেম সলভ করবে তুমি এগুলো আরো বেশি দেখতে পারবে যে উই ক্যান অ্যাকচুয়ালি, বিকজ ফিজিক্স ইজ অ্যাকচুয়ালি মডেলিং, ফিজিক্স ফিলোসফি যাইতেছি না, বাট ফিজিক্সে তো সবকিছু কম বেশি মডেল। তো এটা আমরা আসলে বিভিন্ন মডেল ফেস করতে শিখি এগুলোতে। তো এটা একটা ফান পার্ট অ্যাকচুয়ালি।
বলতে গেলে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, ক্যাম্পে অ্যাকচুয়ালি চিল হয় বেশি, মানে সবাই যে একদম মানে সবাই সবসময় যে মারা খায় এমনটা না, মানে চিলও হয় অনেক বেশি, প্লাস খাওয়া দাওয়াও হয় অনেক। হ্যাঁ, অন দা টপিক অফ খাওয়া দাওয়া, সো খাওয়া দাওয়ার কথা বলতে মনে পড়লো যে আমাদের ক্যাম্পে একটা ট্রেডিশন আছে যে ক্যাম্পে যারা মেন্টররা থাকে তারা আর কি পার্টিসিপেন্টদের একটা ভালো খাওয়া দাওয়া দেয়। সো এটা প্রত্যেক বছর হয়ে আসছে। এন্ড অন দ্যাট টপিক যে ফিজিক্স অলিম্পিয়াডে ক্যাম্প, আইফো ক্যাম্পের একটা ইন্ট্রিগাল পার্ট হলো যে মেন্টরসরা। কারণ যেটা হয় যে আইফো ক্যাম্পের জন্য অনেক অনেক মেন্টর আর কি তোমার মেন্টরের সাথে ফিজিক্যালি দেখা হয়, তাদের সাথে আসলে ওভাবে আগে দেখা হতো না। কারণ আগে তো দেখা যাচ্ছে যে অনেকজনের জন্য ক্লাস নিত, তো ওভাবে আর কি ইন্টিমেট বা ক্লোজ আপফ্রন্ট কোনো ইন্টারাকশন হয় না। বাট আইফো ক্যাম্পে জিনিসটা পুরো ডিফারেন্ট। এখানে মেন্টররা লিটারালি দেখা যাচ্ছে যে আমাদের পার্টিসিপেন্টদের সাথে দিনরাত থাকে, তাদেরকে গাইড করে, তাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করে, পরে থিওরিতে কোনো গ্যাপ থাকলে ওগুলো রিজলভ করার ট্রাই করে। সো ফিজিক্স অলিম্পিয়াডে ক্যাম্পে মেন্টরদের যে সিগনিফিকেন্স এবং রোল, সেটা নিয়ে তোমাদের কার অবজারভেশন গুলো কি, কার কিরকম অবজারভেশন? আচ্ছা ভাইয়া, আমি শুরু করি। আমরা যেহেতু কুমিল্লার, তো নাইম ভাই আমাদের মানে মেন্টর হিসেবে বেশি ক্লোজ ছিল। তারপর হচ্ছে ক্যাম্পে যারা মেন্টর ছিল তাদের সাথে মানে প্রবলেম ডিসকাশন করা নিয়ে থেকে শুরু করে মানে মোটিভেশনাল পার্ট সবকিছুই ভালোভাবে হতো। আর এই তো মেন্টরদের সাথে তো সবসময় যোগাযোগ রাখা যায় না, তো তখন রেসিডেন্সিয়াল ক্যাম্পের টাইম যখন প্রত্যেকটা পিন পয়েন্ট করে সব সমস্যা ধরায় বুঝাই দেয়, তো সেটা অনেক ভালো এই জিনিসটা। আর এটাই। তো শরীফ কিন্তু অনেকক্ষণ ধরে চুপ হয়ে আছে, এক কোনারে বসে বসে চুপ হয়ে আছে। সো এই ব্যাপারে তোমার পার্সপেক্টিভটা আমি জানতে চাই যে ক্যাম্পে মেন্টরদের যে অ্যাকশনস এবং তার যে ইফেক্ট, সেই ব্যাপারে তোমার পার্সপেক্টিভটা কি আসলে? মেন্টর তো অবশ্যই, মানে মেন্টর ছাড়া তো ক্যাম্প তো সম্ভব না। তো মেন্টররা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, তো যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা করা যেত। তো কোনো প্রবলেমের সমস্যা হলে তাদেরকে সবসময় জিজ্ঞেস করলে তাদের অ্যান্সার পাওয়া যেত আর কি। মানে যখনই যে কোনো সমস্যাই হোক না কেন, সাধারণত অ্যান্সার পাওয়া যেত সবকিছুই। আর আরেকটা ব্যাপার যে টিপিক্যালি এরকম আইফো টিমের সাথে মিড সেশনে যেটা হয় যে মেন্টরদের উদ্দেশ্যে যদি আসলে কিছু অ্যাট্রিবিউট দেওয়া থাকে, তাহলে নাও ইউ গেট এ ফ্রি পাস, যে কে বেশি প্যারা দেয়, কে বেশি চিলচিয়াস করে, সেই টাইপের কথাবার্তা যদি বলতে চাও কোনো মেন্টর সম্পর্কে, তাহলে নাও ইজ দ্য টাইম। আমরা সবাই জানি যে নাইম ভাই সবচেয়ে বেশি প্যারা দেয়, এটা আর কি আমাদের বলা লাগবে না। সো ওইটা বাদে যদি আর কারো আসলে কিছু বলার থাকে যে অমুক মেন্টর অনেক চিল, অমুক মেন্টর অনেক ফানি কাজ কারবার করে ক্যাম্পে এসে, বা অমুক মেন্টর আসলে আমাদেরকে প্রবলেম সলভিং অনেক হেল্প করছে, সো এরকম কিছু বলার থাকলে নাও ইজ দ্য টাইম। লাইক ফাহিম ভাই নিজেও অনেক হেল্প করছে আমাদের, বাই দ্য ওয়ে বলতে গেলে। কারণ ফাহিম ভাই যা স্পেশালি আমাদের থ্যাংক সাথে ইউ, থাকতো থ্যাংক তা, ইউ। হ্যাঁ, তারা অনেক কি বলে অনেক সিনসিয়ার হয়েছে and অনেক ইন্টারেস্টিং হয়েছে। আর একটা জিনিস অ্যাড করি যে ফিজিক্স অলিম্পিয়াড কমিউনিটি ইজ নট জাস্ট অ্যাবাউট ফিজিক্স। আমরা বড় ভাইরা আমাদের অনেক জীবনমুখী শিক্ষাও দিচ্ছেন। ইয়েস, ইয়েস, তোমাদেরকে তো হ্যাঁ, রাত 2টা 3টা পর্যন্ত জীবনমুখী শিক্ষা দেওয়া হ্যাঁ, হয়েছে। তো জীবনমুখী শিক্ষাও দিচ্ছেন and এটা বলতে গেলে। আর যদি আরো বলতে হয় তাহলে লাইক and there is funny thing actually, like আমাদের ডেকে দেওয়ার জন্য মেন্টর রাখা হইতো, তো মাঝে মধ্যে
দেখা যেত যে সবাই ঘুমায় পড়ছে, সবাই বেশি রাত জেগে সকালে একটু উঠা লাগতো, কারণ হইতেছে দেয়ার ওয়াজ টাইম ফর ব্রেকফাস্ট। এক দুইটা পরে গেলে ব্রেকফাস্ট নিতে প্যারা হয়, তো হইতেছে এইসব ম্যানেজ করতে যায় দেখা যেত মাঝে মধ্যে সবাই ঘুমাই গেছে, কেউ উঠে নাই। তো এইসব আর কি কাহিনী। কেউ উঠে নেয় না, আমি উঠি, আমি উঠার পর কাউকে উঠাইতে পারি। দ্যাটস হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, হ্যাঁ। না মানে একদিন হয়েছিল কেউই উঠে নাই, মেন্টর উঠে নাই। কে ছিল মেন্টর মনে নাই, না মনে আছে মনে হয় নাকি। মেশকাত ভাই হ্যাঁ, ছিল মেবি ওই দিন। হ্যাঁ, হ্যাঁ। মেশকাত 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 ভাইকে বা হয়তো, নাইম ভাই থাকার কথা ওই দিন। তো মেশকাত ভাইকে হইতেছে, উঠে দেওয়া লাগতেছে। তো ভাইকে উঠাই দেওয়া লাগছে, তো এরকম তো আর কি। এবং আই4 ক্যাম্পে যে জীবনমুখী শিক্ষাগুলো দেওয়া, এগুলো কিন্তু খুবই মানে চোখ খুলে দেওয়া জীবনমুখী শিক্ষা, ঠিক আছে? এগুলো আর কি নর্মাল জীবনমুখী শিক্ষাও না। তো এগুলার জন্য হলে আসলে তো আমি বলবো যে তোমাদের একটু আই4 ক্যাম্পের জন্য ট্রাই দেওয়া উচিত। সো সো আই গেস আমরা আসলে এই আই4 ক্যাম্পের ব্যাপারটা একটু র্যাপ আপ করে ফেলতে পারি। আমরা আসলে মোরালেস সব অনেক কিছু কভার করেছি আই4 ক্যাম্প নিয়ে। তো এখন আর কি আমরা তো আসলে আমরা এতক্ষণ ধরে আমাদের সবার অনেক এক্সপিরিয়েন্সের কথা বললাম। যারা যারা লাইভে ছিল শুনেছে তারা আসলে সবাই আই হোপ যে ইন্সপায়ার্ড হয়েছে, এবং সবার মধ্যে একটা ডিজায়ার এসেছে যে তারাও হয়তো একদিন আইফোতে যাবে। সো এইগুলো এক্সপিরিয়েন্স করবে, ক্যাম্পটা এক্সপিরিয়েন্স করবে, এরপর অ্যাকচুয়াল ইভেন্ট গুলো আইফো ইভেন্ট গুলো এক্সপিরিয়েন্স করবে। সো ইটস টাইম ফর সাম সাজেশনস ফ্রম ইউ গাইস। তোমরা আসলে রিসেন্টলি আইফো করেছো এবং তোমরা বিভিন্ন লেভেলে অ্যাচিভমেন্টও গেইন করেছো। যে আমাদের তো অ্যাজ উই সেড আমাদের একটা সিলভার, একটা ব্রোঞ্জ আর 2টা অনারেবল মেনশনস আছে, which is actually very great thing for ফিজিক্স অলিম্পিয়াস। কারণ ফিজিক্স অলিম্পিয়াডে 40% মার্ক অ্যাসাইন থাকে এক্সপেরিমেন্টে। এন্ড বাংলাদেশে তো আমরা আসলে সবাই জানি যে অন্যান্য দেশের মতো আমরা আসলে এক্সপেরিমেন্টাল ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারি না। সো আমরা সবসময় ব্যাকফুটে থাকি when it comes to like fundamental sciences Olympiad, like physics Olympiad, chemistry Olympiad, biology Olympiad, or astronomy and astrophysics Olympiad. So ন্যাচারালি যেটা দেখা যায় যে এই ম্যাথ অলিম্পিয়াড আসলে অনেক যতগুলা সিলভার আসে অতগুলা সিলভার কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে আসে না। তো আমরা যে আসলে আমাদের থার্ড সিলভারটা পাইছি 2024 সালে আইফোতে, এটা খুবই সিগনিফিকেন্ট একটা মাইলস্টোন। এবং আমরা আসলে যত সিলভার পাবো আমরা আসলে তত গোল্ডের দিকে আমাদের অ্যাম্বিশনটাকে নিয়ে যেতে পারবো, এবং হোপফুলি আমরা আসলে কয়েক বছরের মধ্যেই গোল্ডের দেখা পাবো। সো with all this being said, you are actually very good position for guiding the young generation. So আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে তোমাদের সবার কাছে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের যে প্রিপারেশন, এটা টাইম ফ্রেমটা আসলে কতটা বড় হওয়া উচিত, এবং লাইক কি কি বিষয়ে এখানে ফোকাস করা উচিত, মানে এবং এখানে তো আসলে যেহেতু একটা প্রিটি লং একটা জিনিস হবে অনেকের জন্য। সো আমার আসলে এখানে বিভিন্ন স্টেজ থাকবে ন্যাচারালি। সো কোন স্টেজে আসলে তোমরা কি করাটাকে প্রেফার করো বা কোনটার উপর এমফেসিস দেওয়াকে আইডিয়াল মনে করো, সো এই বিষয়গুলো নিয়ে তোমাদের ওপিনিয়ন গুলো, তোমাদের সাজেশন গুলো আমরা জানতে চাই। সো আর ফাত্তা তোমাকে দিয়ে আসলে শুরু করব, কারণ তুমি যেহেতু সবচেয়ে বেশি টাইম ধরে এই সার্কিটে আসো। সো হ্যাভ দ্য ফ্লোর প্লিজ। ওকে, সো আমার মনে হয় যে একেবারে ফার্স্ট যে লেভেলটা আছে রিজিওনালে আসলে কোয়েশ্চেনটা করা হয় এটা মাথায় রেখে যে তাদের নলেজ আছে কিনা, তারা আসলে ফিজিক্সের বেসিক প্রপার্টিগুলা জানে বা বুঝে কিনা আর কি। তো যদি হচ্ছে ফিজিক্সের একটা বেসিক ধারণা থাকে তাহলে সব ফিজিক্সের মোটামুটি সাবজেক্টগুলোর উপর একটা বেসিক ধারণা থাকে, আমার মনে হয় রিজিওনাল ইজিলি পার করা থাকে আর কি। ন্যাশনালের ব্যাপারটা একটু ভিন্ন। ন্যাশনালে আমরা মানে ন্যাশনালের কোয়েশ্চেন যখন করা হয় তখন হচ্ছে চিন্তা করা হয় এর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কত বেশি। এখন এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি যদি এটা জাজ করতে হয় তাহলে এমন প্রশ্ন দেওয়া হয় যে যেটা আসলে ফুললি আনসার করা প্রায় ইম্পসিবল। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ফিজিক্সের প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি ইউজফুল হয় এই কেসে। রিজিওনাল ন্যাশনাল আই গেস
থিওরি বা নলেজের দিক থেকে সেম পরিমাণ ক্যাপাসিটি দরকার, কিন্তু ন্যাশনালে আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা বেশি আসলে দরকার তুলনামূলক, এই একটা জিনিস। তারপরে ন্যাশনালে পরে আমরা একটা অনলাইন স্টেজ যাই, সেটা প্রি ক্যাম্প বলা যায়, অনলাইন স্টেজ। সো ওইটা হচ্ছে বেসিক্যালি পরবর্তীতে যে ক্যাম্পটা হবে, ক্যাম্পের স্টেজ 2 যেটা, ওইটার জন্য আসলে আই গেস ই করবে সিলেক্ট করার জন্য। তো ওই অনলাইন স্টেজে সাধারণত এমন, বা ওই ফার্স্ট স্টেজটা আসলে অফলাইনে হইতে পারে। সো ওই স্টেজে আসলে জাজ করা হয় যে সে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট হিসাবে কতটুকু, মানে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট হিসাবে সে লার্নিং করতে পারবে কিনা, আমার মনে হয়। তো এটা অনেকটা এরকম যে আগামী 5-6 মাস ধরে সে আসলে প্র্যাকটিস করবে কিনা, বা প্র্যাকটিস করে কি করতে পারবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে আই গেস। তো ওই কেসে আমার মনে হয় যে ওই স্টেজে যখন হচ্ছে ই করা লাগবে, মানে প্রিপারেশন নেওয়া লাগবে যে ক্যাম্পে ঢুকতে হলে বা লাইক ন্যাশনাল স্টেজের পরের স্টেজ পার হইতে গেলে, তখন আমার মনে হয় যে একটু অ্যাডভান্স পড়ালেখা দরকার। মানে আইফো সিলেবাসটা মোটামুটি ভাবে সবই দেখা উচিত কম বেশি, আর যেই টপিকগুলো বেশি কমন ওইটা হচ্ছে আমার মনে হয় যে একটু ডিপতে দেখা উচিত, একটু ডিপলি। তো এইগুলার পরে যখন হচ্ছে ক্যাম্প হয়, ক্যাম্প থেকে আবার এক্সটেনশন ক্যাম্পের আরেকটা স্টেজ আছে। সো ক্যাম্প স্টেজ পার করার জন্য আমার মনে হয় যে বেশি হেল্পফুল হয় ওই ক্যাম্পের ম্যাটেরিয়ালগুলো, যে ভাইরা আসলে ক্যাম্পে যাওয়ার পরে একটা গাইডলাইন দিয়েই দেয় যে এইভাবে এইভাবে পড়বা। এখন সমস্যা এখানে একটা আছে, সেটা হচ্ছে যে সবার সাথে যেটা হয়, গাইডলাইন দেখে বলে যে এটা তো আসলে সম্ভব না, তো এত কিছু কখন পড়বো, কিভাবে পড়বো। সো ওইটা আমার মনে হয় না যে কেউ ফুললি পড়ে এত কিছু। তো আমার মনে হয় হচ্ছে একটা বেসিক প্রথম থেকে ওইটা জাস্ট শুরু করা লাগে। তো শুরু করে কিছুক্ষণ পরে কি বলে ওই জিনিসটা, মানে ওই গাইডলাইন হচ্ছে প্রথম দিক থেকে শুরু করতে হয়। আমার মনে হয় যে ওটা কম বেশি যেই সাবজেক্টে যেই টপিকে হচ্ছে দুর্বলতা আছে, ওই টপিকগুলো আসলে কভার করা আমার মনে হয় ওই সময় বেটার অপশন। যে ভাইয়েরা যেভাবে বলছে, যে গাইডলাইন দিচ্ছে ওই গাইডলাইন অনুযায়ী ফলো করবো, বাট আমার যেখানে সমস্যা বেশি ওইটা আমি আগে দেখবো, যেটা বেশি আসে পরীক্ষা ওটা একটু বেশি দেখবো, এরকম ব্যাপার। তো অথবা এটাও একটা ভালো জিনিস যে হচ্ছে ভাইয়ের যে ক্লাসগুলো করাইছে ওই ক্লাসটা আমার 100% বোঝা লাগবে। এটা হচ্ছে সবচেয়ে ইজি উপায় আই গেস, বা সবচেয়ে বেস্ট অপশন যে কিভাবে ভালো করা যাবে, যে ক্লাসগুলো 100% বোঝা লাগবে। এরপরে পরের স্টেজেও এইভাবে অনেকগুলো স্টেজ থাকে আর কি। তো প্রত্যেক স্টেজে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসগুলা, তারপরে হচ্ছে যে গাইডলাইন দেওয়া হয় সেগুলা। অ্যান্ড ওই গাইডলাইনের মধ্যে আমার মনে হয় সবকিছু কভার করা সম্ভব না, কেউই কভার করে নাই। এমনকি যদি হচ্ছে এটা বলা হয় যে আচ্ছা আইফো সিলেবাস কি 100% শেষ করা লাগবে, ওয়েল অনেক সময় দেখা যায় যে আমরা আইফো টিমে সিলেক্ট হওয়ার পরে 5 জনের কারোরই অনেক আইফো সিলেবাসের অনেক টপিক এখনো কভার হয় নাই, কিছু কিছু টপিক এখনো বাকি আছে, এমন হইতেই পারে। বাট কথা হচ্ছে যে এগুলো কভার করতে হবে, ওইগুলো ভালো করে কভার করতে হবে, বিশেষ করে যেগুলো আসলে নরমালি আসে এই আর কি। সো ফার্স্ট আসলে একটা স্কেল, মানে স্কেল বেসিসের উপর একটা ওভারভিউ দিছে যে আসলে আমার কখন কি কোন ধরনের স্কিল লেভেলে যাওয়া উচিত। সো এরপর আমি সামিনের কাছে গিয়ে আমি আরেকটা আসপেক্ট নিয়ে ডিসকাস করতে চাই, সেটা হলো যে এই পুরো জার্নিটা আসলে রিসোর্সের ব্যাপারটা কিভাবে প্লে আউট করে, মানে কখন কোন ধরনের বই পড়াটা আসলে তুমি আইডিয়াল মনে করো। আচ্ছা, সো ফিজিক্স অলিম্পিয়াডের অ্যাকচুয়ালি রিসোর্সের মানে অনেক রিসোর্স আছে। রিসোর্সের এগুলা কেউ যদি বসে বসে সবগুলা রিসোর্স শেষ করতে থাকে তাইলে আই ডোন্ট থিঙ্ক পসিবল, মানে অনেক টাইম লাগবে আর কি। সো এখানে যেটা করার, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে মানে যে কোনো একটা টপিকের উপর বেশি জোর দেওয়াটা অ্যাকচুয়ালি ভুল হবে। তার কারণ যেমন ধরেন আমি হচ্ছে প্রথম যখন ফিজিক্স অলিম্পিয়াড শুরু করি, আমি হচ্ছে নর্মালি সব মানুষই মেকানিক্স দিয়ে
ফিজিক্স অলিম্পিয়াড শুরু করে। সো আমিও মোটামুটি মেকানিক্স পড়তাম। মেকানিক্স আমি হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স বইটা থেকে পড়া শুরু করেছিলাম। ওইটা মোটামুটি কমপ্লিট করার পর এরপর হচ্ছে আমি একটু একটু অ্যাডভান্স বই যেমন মোরিন বা ক্লেপনারের বইগুলো পড়া শুরু করি। কিন্তু পরে ক্যাম্পে গিয়ে দেখি যে থার্মোর একটা অনেক হার্ড কোশ্চেন আসছে, মারা খেয়ে গেছি। সো এটা একটা মোটামুটি কমন এক্সপিরিয়েন্স। আমি যেটা রেকমেন্ড করবো যে এইচআরকে অথবা ইউনিভার্সিটি ফিজিক্স বা সিমিলার কোনো বই থেকে আগে মোটামুটি সব টপিকে যাতে আমি কিছু না কিছু মানে কোনো না কিছু অ্যাটেম্প্ট করতে পারি, এতটুকু অ্যাবিলিটি আই থিঙ্ক থাকা উচিত যে কোনো একটা টপিকের উপর জোর দেওয়ার আগে। আর আইফো সিলেবাসটার হচ্ছে মানে অনেকটা, এটা খুবই একটা রাফ সিলেবাস। অনেক সময় দেখা যায় কি সিলেবাসের বাইরে থেকেও আইফোতে কোয়েশ্চেন চলে আসে, মানে যে টপিকটা আইফো সিলেবাসে নাই ওই টপিকের বাইরেও আইফোতে কোয়েশ্চেন আসে। বাস তখন হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে এনাফ ইনফরমেশন দেওয়া থাকে যাতে আমরা ওই প্রবলেমটা সলভ করতে পারি। আর আরেকটা জায়গায় বেশিরভাগ মানুষের প্রবলেম হয় সেটা আই থিঙ্ক ম্যাথের ক্ষেত্রে। সো ফিজিক্সে হচ্ছে মানে একদম বেসিক ইকুয়েশন গুলা যেমন নিউটনের ল, এগুলোর জন্য কিন্তু ক্যালকুলাস লাগে। সো আই থিঙ্ক ক্যালকুলাসটা মানে ক্যালকুলাসে যে একদম বস হতে হবে এমন কোনো কথা না, বাট মোটামুটি ক্যালকুলাস নিয়ে একটু আইডিয়া নিয়ে তারপর যদি ফিজিক্সটা মানে অ্যাপ্রোচ করি তাইলে হচ্ছে একটা বেটার অ্যাডভান্টেজ থাকবে আর কি। আর বিশেষ করে অনেক হার্ড ইন্টিগ্রেশনের আনসারগুলা নর্মালি অলিম্পিয়াডের কোশ্চেনে দেওয়া থাকে, সো ওইগুলো নিয়ে তেমন একটা প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, সো এরপরে আমি শরীফের কাছে যাব, যে বেসিক্যালি ওর কাছ থেকে জানতে চাইবো যে তোমার আমাদের এই মানে আমাদের প্রিপারেশনটা তো একটা লং টার্ম জিনিস। সো বেসিক্যালি দেখা যাবে যে এখানে তো আমাদের অবশ্যই টাইম ম্যানেজমেন্ট একটা অ্যাসপেক্ট থাকে। সো আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আসলে কিরকম টাইম আসলে একটা মানুষ অ্যালট করতে পারে যে আইফোর জন্য। সে ধরো যে এটা কি আসলে আমার 6 মাসে সম্ভব, না 1 বছরে সম্ভব, নাকি দেখা যাচ্ছে যে 1.5 বছর লাগবে ফর সাম আদার টাইম ফ্রেম। আর যদি আমার এত সময় লাগে তাহলে আসলে কিভাবে সে প্ল্যান করতে পারে যে তাহলে আর কি সে একটা ভালো স্কিল লেভেলে পৌঁছাবে, দেন হি ক্যান অ্যাট লিস্ট কিপ দ্য টিএসটি হ্যাভ এ শর্ট এট আইফোন। প্রিপারেশনটা আসলে লং টার্ম প্রসেস একটা, এটা মানে একদম বেসিক থেকে যদি স্টার্ট করতে যায় তাহলে আই থিঙ্ক বেশ লম্বা একটা সময় লাগবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ মানুষ যেটা করে, যেই দিন পরীক্ষার যখন রেজিস্ট্রেশন শুরু হয় এই সময় থেকে তারা পড়া স্টার্ট করে, এরকম অবস্থা। মানে কিন্তু এই জিনিসটা আসলে তো ভালো কাজ করে না। হ্যাঁ, রেগুলার বলতে প্রতিদিন টাইম অ্যালট করা আসলে কঠিন ব্যাপার আমাদের, যেহেতু একাডেমিক কাজ কারবার থাকে আরো। কিন্তু এটলিস্ট টাচে থাকা উচিত আসলে, নাইলে জিনিসটা আসলে কঠিন হয়ে যায়। মানে খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতন আর কি ব্যাপারটা, যে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর যে খরগোশের মতন দৌড়ায় যে ইয়ে হয়ে যাবে সেটা না। কচ্ছপের মতন যদি রেগুলার বেসিসে যদি ছোট ছোট ইয়ে করে যদি তুমি ইয়ে করো, কারণ তাহলে প্রবলেম সলভিং স্কিলটা আরো বেশি ডেভেলপ হয়। তো ওগুলো হয় মানে সারা বছরই ট্রাই করা উচিত যে জিনিসটার সাথে টাচে থাকা, প্রবলেম সলভ করা, থিওরি গুলো বই পড়া। কারণ রিসোর্সের তো আসলে অভাব নেই, যত রিসোর্স আছে এটা আসলে মানে শেষ করা সম্ভব না, এত রিসোর্স আছে। স্কিল অনুযায়ী ভ্যারি করে জিনিসটা। আচ্ছা, সো ইফ ইউ আস্ক মি যে আসলে
তুমি যদি ধরো যে ডেইলি যদি একটু 10-15 মিনিট 20 মিনিট টাইম দিতে পারো, তাহলে আর কি 1 বছরে আই বিলিভ যে তুমি আসলে 1 বছরে তোমার এই এইচআরকে বইয়ের একটা বড় অংশ শেষ করতে পারবা। এবং তুমি যদি একটা এইচআরকে বইয়ের ভালোভাবে শেষ করতে পারো, দেন তুমি চাইলে আসলে ন্যাশনাল পার হয়ে ক্যাম্পে চলে আসতে পারো। সো ইফ আই থিঙ্ক দ্যাট ওয়ে, দেন আসলে আমার একটা আইফোতে যাওয়ার মতো বা অ্যাটলিস্ট টিএসটিটা বসার মতো সলিড প্রেপ নেওয়ার জন্য আসলে আমার 1.5 থেকে 2 বছরই এনাফ হওয়া উচিত। এটা তো অবশ্যই দেখাচ্ছে যে 6 মাস 8 মাসের বিষয় না, যে মাঝে মাঝে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে ফেসবুক পেজে পোস্ট আসে যে কিভাবে 6 মাসে আমি আইফো মেডেল পাবো। আই এম সরি টু সে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, যে তুমি 6 মাসে আসলে এই এত দূর যাইতে পারবো না। এবং তুমি আনলেস ইউ আর এ প্রডিজি, দেন আসলে তুমি এত কম টাইমে এত প্রোগ্রেস করতে পারবে না। আমরা কেউ আসলে পারি না। আমাদের সবারই ফার্স্ট ধরো যে ন্যাশনাল থেকে ফার্স্ট আইফোনটা একটা মাল্টি ইয়ার এন্ডেভার ছিল। সো তোমাদেরকে আসলে পেশেন্ট থাকতে হবে এবং কনসিস্টেন্টলি কাজ করে যাইতে হবে। কারণ তুমি যদি ইনকনসিস্টেন্টলি দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ খোঁজ নাই দিয়ে আবার একদিন 2-3 ঘন্টা পড়ে ফেললো, এভাবে আসলে যেটা হয় যে স্পেশালি শুরুর দিকে তোমার নলেজ রিটেইনে, পুরো তোমার থিওরি রিটেইনে ঝামেলা হয়। তোমার কি যেটা হয় যে তোমার ব্রেনের মধ্যে কানেকশন গুলো আসলে বা তোমার নলেজ গুলো আসলে ঠিকভাবে সেট আপ হতে সমস্যা হয়। সো অল্প অল্প করে পড়বা, বাট কনসিস্টেন্টলি পড়বা। দ্যাট ইজ দ্য কি ইফ ইউ আস্ক মি। এবং এরপর আমি তাসিনের কাছে যাব, যে তাসিনের কাছে জিজ্ঞাসা করব যে এই জার্নিতে আসলে প্রবলেম সলভিং এর গুরুত্ব কতখানি এবং কোন লেভেলে আমার আসলে কোন ধরনের প্রবলেম গুলো সলভ করা উচিত, যাতে করে আমার একটা কনসিস্টেন্ট প্রেপ হয়। আমার জন্য এরকম না হয় যে আমি থিওরি জানি বাট আইফো প্রবলেম বা অমুক বা টিএসটি প্রবলেম সলভ করতে পারছি না, এরকম যেন না হয়। সো হোয়াট ডু ইউ সাজেস্ট টু দ্যাট এন্ড? আচ্ছা, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করতাম প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য, সেটা হচ্ছে প্রথমে একটা সার্টেন বই নিতাম। তো ওইটা থেকে যে টপিকগুলো আমার মানে বেশি হার্ড লাগে অথবা আমি বেশি পরিচিত নই এরকম টপিকগুলা যে চ্যাপ্টারে আছে, ওই চ্যাপ্টারটা প্রথমে থিওরি পার্টটা পড়ি। তারপর ওইটার উপর ডেস্টাইন যে প্রবলেমগুলা আমার প্র্যাকটিসের জন্য দেওয়া থাকে চ্যাপ্টার শেষে, প্রত্যেক বইয়ে মূলত এভাবে প্র্যাকটিস প্রবলেমস থাকে, মানে এক্সাম্পলসের সাথে প্র্যাকটিস প্রবলেম। তো ওইগুলো থেকে আমি ওই চ্যাপ্টারের যে থিওরি ওভারভিউটা ছিল ওইগুলো ইউজ করে হচ্ছে আমি ওই প্রবলেমগুলা অ্যাপ্রোচ করতে পারি। তো এখানে শুধু একটা ক্যাভিয়াত যে আমি যে প্রবলেমগুলার থিওরি জানি ওইগুলাই আমি ইউজ করতেছি, বাট যদি অনেকগুলা বিভিন্ন টপিক মিক্সড যদি প্রবলেম আসে তাহলে ওইগুলো সলভ করতে তো এটা আমাদের হেল্প করবে না। এটা অনেক জনের কোয়েশ্চেন থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সার্টেন যে পার্টটা আছে আমার, যে যে থিওরি যে অ্যাপ্লিকেশনটা, এটা শেখার জন্য হচ্ছে আমার এই প্র্যাকটিস প্রবলেমগুলো করা এসেনশিয়াল। তো এভাবে যদি এভাবে করতে করতে হচ্ছে গ্র্যাজুয়ালি নিজের প্রবলেম সলভিং স্কিলটা ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পারবা। আর আর এই তো এই যখন দেখা যাবে আইফো সিলেবাসের ভালো একটা পোর্শন আমার মানে ফ্যামিলিয়ার, তখন হচ্ছে পাস্ট কোয়েশ্চেন পেপার গুলা নিয়ে হচ্ছে মক টেস্ট দেওয়া নিজের মতো। এভাবে যদি করতে থাকো তাহলে এটা হচ্ছে ক্যাম্পের পরে, মানে যদি আইফো টিমে সিলেক্টেড হও তো ওইটার ক্ষেত্রে। আর ক্যাম্পের আগে হচ্ছে যেভাবে আমি বললাম যে থিওরিগুলো তুমি পারো না ওই থিওরিগুলো পড়ে তারপর ওটার উপর মানে ওটার বেসিসে যে প্রবলেমগুলো আছে ওই প্র্যাকটিস প্রবলেমগুলো করো, এটাই ভাই। সো সে আসলে মোটামুটি ভালোভাবে কভার করেছে। সো আমি যদি আরেকটু স্পেসিফিক সেট করি, তাহলে জিনিসটা এভাবে তোমরা প্ল্যান করতে পারো যে যখন তোমরা আসলে সিম্পলি থিওরি শিখতেছো, মানে একটা একটা করে থিওরি শিখতেছো, তখন আর কি বইয়ের এক্সারসাইজ গুলো করতে পারো। ওগুলো আসলে খুব একটা বেশি টপিক মিক্স করায় না। বাট যখন আর কি আমার অনেক কিছু পড়া হয়ে যাবে, দেন ইটস টাইম টু স্টার্ট সলভিং রিয়েল অলিম্পিয়াড প্রবলেমস। এটার জন্য তুমি তোমার পাস্ট
বিভিন্ন দেশে অলিম্পিয়াডে কোশ্চেন পাওয়া যায়। ইউএসএ ফিজিক্স অলিম্পিয়াড, ব্রিটিশ ফিজিক্স অলিম্পিয়াড, হংকং ফিজিক্স অলিম্পিয়াড, কানাডিয়ান ফিজিক্স অলিম্পিয়াড। সো এগুলো সবগুলো পাস্ট পেপার তোমরা সলভ করতে পারো। আর এছাড়াও তোমরা আসলে কিছু কিছু, আমরা এর আগে একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমাদের আসলে ফিজিক্স অলিম্পিয়াডে বিভিন্ন কোচ আসলে আমাদের বিভিন্ন নোট লিখে থাকে, যেমন ইয়ান কালদা বা কেভিন ঝাও। তো ওনাদের নোট একদিকে যেমন থিওরি পড়ার জন্য অনেক ভালো, মানে বেসিকটা ক্লিয়ার করার পর, অন্যদিকে ওসব বই যে প্রবলেম গুলো থাকে সেগুলো আর কি তোমাকে ইনোভেটিভ ওয়েতে থিঙ্ক করা শিখাবে। সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা বেশি আইডিয়াকে একসাথে জোড়া লাগায় না, বাট সিম্পল এক দুইটা আইডিয়ার মধ্যে আসলে কিভাবে ইনোভেটিভলি আমি চিন্তা করতে পারি এই জিনিসগুলো শিখাতে আর কি খুবই হেল্পফুল করে। প্লাস পাশাপাশি আরো এই টাইপের কিছু বই আছে, যেমন ধরো যে 200 পাজলিং ফিজিক্স প্রবলেমস, 200 মোর পাজলিং ফিজিক্স প্রবলেমস, এগুলোকে আমি বলবো যে আগে যে ক্যাটাগরিটা বর্ণনা করছি তার মতো খানিকটা, যে তোমাকে ইনোভেটিভ উপায়ে জিনিসপাতিকে চিন্তা করা শিখাবে। এবং এই স্কিলটার জন্য আইফোর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আসলে তোমাদেরকে গতানুগতিক ভাবে একটা কমন স্টেরিওটাইপ কোশ্চেন দেয় না, সবসময় নতুন নতুন সিনারিওতে অ্যাপ্লাই করতে হয়। সো তোমাদেরকে আসলে বিভিন্ন ভাবে একটু মডিফাই করে, চেঞ্জ করে, অ্যাজাম্পশন চেঞ্জ করে ইনোভেটিভলি তোমাদেরকে জিনিসপাতি অ্যাপ্লাই করে শিখতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল ফর আইফোন। এবং আমি ফাইনালি কিবরিয়ার কাছে যাইতে চাই যে আমরা সবাই একটা জিনিস ফেস করেছি যে at times this road for IFO, it can become very frustrating or depressing, or it doesn't feel like that worth taking. ঠিক আছে, অ্যাটলিস্ট লাস্টের পার্টটা আমি ফিল করতাম মাঝে মাঝে। সো এটা আসলে এটা সবার জন্য আর কি খুবই কমন ব্যাপার, যে এমনও হতে পারে যে আমার আসলে খুবই খারাপ যাইতেছে, থিওরিও পারতেছি না, অঙ্ক প্রবলেমও সলভ করতে পারতেছি না। তো এই টাইপের সিচুয়েশন গুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো, এই জিনিসটা যদি একটু আমাদের শেয়ার করো আমাদের সাথে। আচ্ছা, I faced this problem I think the whole out my journey, even in the last IFO. আমার মক টেস্ট গুলো ভালো হইতেছিল না মাঝে মধ্যেই, বাট হইতেছে এনিওয়ে। তো বিষয়টা হইতেছে when the I think যখন এই ধরনের প্রবলেম হয়, এবং এটা খুব হওয়া খুবই I think নর্মাল, কারণ হইতেছে not every time you excel something or things like that, but আমি যেটা সাজেস্ট করি, at least not for just physics but everything else, always look at the positive side of the thing. কিছুতে আমরা লাইক প্রবলেম সলভিং এ আমরা হয়তো কাজ হইতেছে না বা কিছু পারতেছি না, থিংস দ্যাট আই নো দ্যাট আমার লেগিংস কি আছে এগুলো জানার জন্য আমার আই থিঙ্ক ফেইলিওরটা দরকার। তারপর হইতেছে দ্য সেকেন্ড থিং ইজ whenever মানে রেজাল্টের থেকেও আই থিঙ্ক ফিজিক্স অলিম্পিয়াড করার জন্য বা হইতেছে কি বলে মোর দেন দ্য গেটিং দ্য নাম্বার, ফিজিক্স অলিম্পিয়াড বা যে কোনো ভাবে আমি যদি একটা কি বলে একটা স্ট্রাকচার ওয়াইজ ফিজিক্স শিখি, তাহলে আই গেস জাস্ট নট দ্যাট কি বলে জাস্ট এটা না যে আমার একটা কি বলে ডেভেলপমেন্ট হবে। there is one thing like physics olympiad, there is other people who are interested in physics, right? like আমার এজের বা হইতেছে ছাত্রদের এজের, so interested in physics, but when we ask them যে তুমি আসলে কি করতে চাও, they just go with something like modern physics like quantum mechanics or thing. but আমরা physics olympiad এর environment নিয়ে একটা বা হইতেছে we got to know a lot of person and a lot of problem যা অলরেডি ফিজিক্স করতেছে বা ফিজিক্স এর টপিক গুলা। তো হইতেছে আমি বিগেস্ট আউটকামের কথা বলতেছি। তো আমরা জানি যে জাস্ট নট কোয়ান্টাম মেকানিক্স অর general relativity or something like that, there is other fields of physics like non-linear dynamics, statistical mechanics, তারপরে কি বলে there is other things like electricity বা হইতেছে ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্রে ফিজিক্স কিভাবে কাজে লাগতেছে, ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্রে লাইক হইতেছে অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম কিভাবে বেসিক ফিজিক্স দিয়ে সলভ করা যায়। তো হইতেছে আমার মনে হয় যে when we are doing bad it's okay and we just need to focus on the good thing and that's it. আচ্ছা,
সো আমিও যেটা করতাম যে আমি আউটলাইট ব্রেক নিয়ে নিতাম, ঠিক আছে, যখন দেখা যাচ্ছে যে আমার আসলে কিছু হইতেছে না। সো ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস আমি ব্রেক নিতাম। যে যদি একদম ক্যাম্প টেম্পের মধ্যে হতো তাহলে আর কি ধরো যে একবেলা গ্যাপ নিতাম, অন্য টাইমে তো 2-3 দিন গ্যাপ নিতাম। এই টাইমে আমি ফিজিক্স অলিম্পিয়াডে পিটাও টাচ করতাম না, আমি জাস্ট নর্মাল স্টুডেন্টরা যেরকম জাস্ট বইয়ের পড়াশোনা করে দিয়ে চিল করে আমি আর কি ওইরকম মোডে চলে যেতাম। দিয়ে 2-3 দিন পর আমি আবার ব্যাক করতাম। সো আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি ব্যাক করার পর জিনিসপাতিকে ফ্রেশ পার্সপেক্টিভ দিয়ে দেখি, তখন আসলে যেটা হয় যে অনেক কিছু যেগুলো আর কি আমার দেখা যাচ্ছে যে সলভ হইতেছিল না হঠাৎ করে সলভ হয়ে যাচ্ছে, বিকজ আমি আসলে সেগুলোকে ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতেছি। সো এটা আর কি এই ফর্মুলাটা বিভিন্ন জনের জন্য আসলে বিভিন্ন ভাবে কাজ করে। সো কিবরিয়ার একরকম ফর্মুলা ছিল, আমার আরেক রকম ফর্মুলা ছিল। আই হোপ যে অন্যদের আসলে ভিন্ন ভিন্ন কোপিং মেকানিজম ছিল, বাট ইটস নট লাইক যে আমরা সবসময় আর কি ফিজিক্স কোপাই দিতাম, ফিজিক্স যেটাই ধরতাম সেটাই পারতাম। ইটস নট লাইক দ্যাট, আমাদেরও অনেক সেটব্যাকস ফেস করতে হয়েছে। এবং সবচেয়ে বড় সেটব্যাক আসলে মকের মার্কস, মানে মকের মার্কস গুলো দেখলে আর তখন আমাদের অনেক আর ফিজিক্স করার ইচ্ছা থাকতো না। সো সাচ ইজ লাইফ, যে সেটব্যাকস থাকবেই, বা সেইগুলোকে আসলে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হয়, আমাদেরকে রেজিলিয়েন্ট হইতে হয়। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইন মাই ওপিনিয়ন, যে ফিজিক্স অলিম্পিয়াডের বা আইফো যেটাই বলি না কেন, এটা প্রেপ নেওয়ার সময় অনেক সময় কি কি করতে হয় সেটা হচ্ছে কি কি করা যায় না সেটা জানাটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি সবাই একটু শেয়ার করো যে হোয়াট ইউ থিঙ্ক someone shouldn't do when taking preparations for physics olympiad or like IFO specifically. সো আই গেস তোমাদের সবারই আসলে এখানে ইউনিক কিছু পার্সপেক্টিভ বলা থাকার কথা। তো আই গেস সবার কাছ থেকে কিছু না কিছু রেসপন্স পাবো। আচ্ছা, আমি একটা কমন কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে থিওরিতে বেশি ফোকাস করব নাকি প্রবলেম সলভিং এ ফোকাস করব? কিন্তু কথা হচ্ছে দুইটা তো একটা আরেকটার কমপ্লিমেন্টারি। আমার তো একটা এখানে ফিজিক্স অলিম্পিয়াডে যেটা দেখতে হবে যে একটা ব্যালেন্স রাখতে হবে আর কি, আমাকে থিওরিও শিখতে হবে তার পাশাপাশি প্রবলেম সলভিংও করতে হবে। সো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আগে কোনো একটা টপিকের থিওরি পার্টটা পড়বো, এন্ড দেন ওই থিওরি রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করা শুরু করব। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মানে সঠিক রিসোর্সগুলো ইউটিলাইজ করা। আর এর পাশাপাশি আবার এমন কিছু রিসোর্স আছে যেগুলো অ্যাকচুয়ালি মানে রেকমেন্ডেড না যাওয়াই বেটার। ওইটা নিয়ে কেভিন জাওয়ার একটা নোট আছে ইন্ট্রোডাক্টরি ফিজিক্স লার্নিং এর। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি আইআইটি যে ম্যাটেরিয়ালগুলা, কারণ ওইগুলা হচ্ছে মানে ওইগুলার ফিলোসফি আর ফিজিক্স অলিম্পিয়াডের ফিলোসফি অ্যাকচুয়ালি সেম না। সো ওটা নিয়ে মেবি আলাদা একটা পডকাস্ট করা হবে যে কি কি করা যাবে না। ইনফ্যাক্ট এগুলো নিয়ে আসলে এর আগেও ডিসকাশন হয়েছে যে আসলে এগুলোকে আমরা কেন ইউজ করতে পারি না, বিভিন্ন পডকাস্টের ডিসকাশন হয়েছে। এবং এখানে সে আরেকটা কথা বলেছে যে ব্যালেন্স রাখতে হবে, এবং ইন মাই ওপিনিয়ন আসলে ব্যালেন্সটা একটু প্রবলেম সলভিং এর দিকে বেশি ঝুঁকলেও সমস্যা নেই। নর্মালি যেটা হয় যে আমাদের মধ্যে যারা আর কি আইফো পার্টিসিপেন্টস থাকে তাদের মধ্যে দুটা ক্যাটাগরি থাকে। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা অনেক বেশি থিওরি জানে, আর 2 নম্বর ক্যাটাগরি হলো যে যারা আসলে অনেক বেশি থিওরি জানে না। বাট এই দুটা ক্যাটাগরির মধ্যে একটা কমন পার্ট থাকে, সেটা হচ্ছে তাদের সবারই কিন্তু আসলে অনেক ভালো প্রবলেম সলভিং স্কিলস আছে। যারা অনেক থিওরি জানে তাদেরও প্রবলেম সলভিং স্কিলস ভালো, যারা আসলে তো জানেন না তাদের স্কিলস আরো ভালো। সো তুমি যদি ভাবো যে তোমার প্রবলেম সলভিং স্কিল অতটা আপ টু দা মার্ক না দিয়ে তুমি চান্স পেয়ে যাবে খালি থিওরি দিয়ে, এটা আসলে খুবই আনলাইকলি একটা ইভেন্ট। যে তোমাকে আসলে থিওরিতে প্রবলেম সলভিং অনেক ভালো হইতে হবেই, এরপরে আর কি তুমি যদি থিওরি ভালো থাকে তাহলে আর কি তুমি অনেক দূর আগাইতে পারবা। আর তখন আর কি তোমার যত থিওরি কম জানবা তখন আর কি তোমার প্রবলেম সলভিং স্কিলটা বেশ ভালো থাকার
রিকোয়ারমেন্ট বাড়বে, উল্টাটাও ট্রু, বাট তাই বলে এতটা কমে যায় না যে তুমি পুরোপুরি ইগনোর করতে পারবে। সো আর কেউ যদি এই বিষয়ে কিছু অ্যাড করতে চায় যে কি কি করা যাবে না এ বিষয়ে। আর প্লিজ তোমার সবাই কি একটু ক্যামেরা অন করে কথা বললো, বা পারলে সবসময় ক্যামেরা অন করে রাখো। আই গেস আসলে এই ব্যাপারে কেউ কিছু আর বলতে আগ্রহী নয়। সো আসলে এই দুটা পিটফলেই পার্টিসিপেন্টের সবচেয়ে বেশি পরিমাণে পড়ে, যে এক হলো যে আমাদের আসলে থিওরি এবং প্রবলেম সলভিং ব্যালেন্স করতে পারে না, আর দুই হলো যে আসলে আমাদের যে আমাদের যে রিসোর্স সেটা আসলে একটা মিসম্যানেজমেন্ট হয়। সো excuse me once again, I think I'm having Wi-Fi problems. হ্যালো, আমাকে কি শোনা যায়? I was disconnected momentarily. জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা কি কেউ কিছু বলতেছিলা? মানে আমার হঠাৎ করে ওয়াইফাই ড্রপ করেছে, তো তোমরা কেউ কিছু বলতেছিলা কিনা আমি আসলে কিছুই বুঝতে পারিনি। না ভাই, কেউ কিছু বলতেছিল না। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে বেসিক্যালি আরেকটা প্রবলেম হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারে না। সো এখানে আমার সাজেশনটা খুবই সিম্পল, যে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী থিওরি পড়ার জন্য একটাই মেন বই রাখবা, আর বাকি সব জায়গা থেকে খালি যেগুলা ভালো লাগে সেগুলা নিবা। কারণ আমার বইয়ের জন্য তো আমার থিওরি মানে ফিজিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে না, জাস্ট এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে এক এক ইনটুইশন থেকে বইগুলো লিখছে। এবং সো আর কি বেসিক্যালি যে ইনটুইশন যে পার্সপেক্টিভটা তোমার ভালো লাগে সেটাকে বেস ধরে তুমি আগাও। কারণ আমরা তো আলটিমেটলি প্রবলেম সলভিং আমাদের ভালো হওয়াই লাগবে যদি আমরা ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করতে চাই। সো একটু অন্য পার্সপেক্টিভ থেকে বা অন্য ইনটুইশন দিয়ে ফিজিক্স করলে আমাদের আসলে খুব একটা বেশি প্রবলেম হবে না। বাট আমাদের যদি এটুকু নলেজটা স্ট্রং না থাকে, যখন আমরা আর কি বিভিন্ন বইয়ের মধ্যে লাফালাফি করি, তাহলে আসলে যেটা হয় যে প্রবলেম সলভ করার সময় আমরা কোনোটাই ভালোভাবে ইউজ করতে পারি না, সবকিছুর জগা খিচুড়ি লেগে কি যেন একটা হয়ে যায়। মানে তখন মনে হয় যে আমাদের সলিউশন ঠিক, কিন্তু আসলে সলিউশন ঠিক না। সো এই টাইপের পিটফল আসলে পড়া যাবে না। এবং আর যদি আর কি কেউ কিছু অ্যাড করতে চাই এই ফ্রন্টে, যে তুমি যেটা মনে করো যে কিছু করা উচিত না যারা ফিজিক্স অলিম্পিয়াডের জন্য প্রেপ নিতে চায়। আরেকটা হচ্ছে মানে কনসিস্টেন্সি না থাকা আর কি। মানে অনেক পার্টিসিপেন্ট দেখা যায় যে মানে যখন ফিজিক্স অলিম্পিয়াডের সিজনটা চালু হবে তখন থেকেই হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য একদম প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে। বাট এটার জন্য একদম লং টার্ম মানে সারা বছর ব্যাপী একটা মানে প্রিপারেশন রাখতে হবে আর কি। এটা আসলে ট্রু যে আমাদের আসলে যদি ফিজিক্স অলিম্পিয়াডে কাজ করতে চাই, তাহলে ভালো করতে চাই, তাহলে আসলে আমাদেরকে একটা মোটামুটি লং টার্ম প্ল্যান রাখতে হবে। নাহলে আসলে 1 মাস আগ থেকে শুরু করলে তুমি অ্যাটমোস্ট রিজনাল বা ন্যাশনাল পার হইতে পারবে। এর চেয়ে বেশি হওয়াটা আসলে খুবই টাফ, স্পিকিং ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্সেস। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছিল যে ন্যাশনালের জন্য প্রবলেম সলভিং এ বেশি ফোকাস দিব নাকি থিওরিতে। তো আমার কোশ্চেন হচ্ছে ওয়াই নট বোথ অ্যাকচুয়ালি। তো এখানে আমরা ফিজিক্স অলিম্পিয়াড অবভিয়াসলি প্রবলেম সলভিং বেস, বাট
when you learn physics মানে প্রবলেম সলভিং কে আলাদা একটা কিছু হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই আসলে। ইউ ক্যান প্রবলেম সলভিং ইজ ওয়ান কাইন্ড অফ টুল টু লার্ন থিংস অ্যাকচুয়ালি। তো ওয়াই নট বোথ, মানে থিওরি পড়ো প্রবলেম সলভ করো, ইউ 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 হ্যাভ টু মেক এ ব্যালেন্স। এটাই মানে অ্যাটলিস্ট আমাকে তো সবগুলো থিওরি মোটামুটি বুঝতে হবে, কারণ ন্যাশনাল এমন তো না যে আমরা থিওরি গুলো লিখে দিব। সো তুমি যদি থিওরি না জানো তাহলে তো সমস্যা। সো থিওরি গুলোর একটা বেসিক মিনিমাল লেভেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং সেই সাথে প্রবলেম সলভিং এর এবিলিটিটাকেও হোন করতে হবে। আচ্ছা, থিওরি পড়াটা অ্যাকচুয়ালি এক একজনের টেস্টের উপর ডিপেন্ড করে। অনেকে হচ্ছে দেখা যায় কি মানে আইফো সিলেবাসের বাইরেও অনেক থিওরি পড়ে, ওটা অ্যাকচুয়ালি মানে ইটস কমপ্লিটলি ফাইন, কারণ ওটা মানে ফিজিক্স পড়তে অ্যাকচুয়ালি মজাই আছে। সো কেউ চাইলে এক্সট্রা থিওরি পড়তেই পারে, বাট মেইন ফোকাসটা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এ দিয়ে রাখতে হবে। ইয়েস, এটা আসলে খুবই দামি একটা কথা যে আসলে ফিজিক্স তো কেন আমরা আইফো সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো, তা আমাদের তো থাকার কোনো ইয়া নাই। জাস্ট আমরা বলি জাস্ট এখানে ব্যাপারটা যেটা বুঝতে হবে যে আমাদের একটা ডিস্টিংশন করতে হবে যে ফিজিক্স শিখা এবং আইফোর জন্য প্রেপ নেওয়া দুটা কিন্তু সেম জিনিস না। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা আর কি আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা সেন্সিবল ডিসিশনটা নিতে পারবো। যে আমাদেরকে বুঝতে হবে যে ফিজিক্স শেখা আর আইফো দেওয়াটা আসলে সেম জিনিস না। সো আমাদের আসলে লাইভের যে ইয়াটা ছিল, টপিক গুলো ছিল, সেগুলো আমরা মানে শেষ করে ফেলেছি এবং আমরা আসলে লাইভটা র্যাপ আপ করে দেবো। এখন যাওয়ার আগে আমরা তো বলেছি যে আমরা আসলে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্পে আমরা অনেক জীবনমুখী কথাবার্তা বলতাম। সো এই বিদায় দেওয়ার আগে আমি আহ্বান জানাবো যে তোমরা কি এই স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু জীবনমুখী কথাবার্তা বলো ফিজিক্স অলিম্পিয়াড রিলেটেড। সো আমাকে যদি আর কি স্টার্ট করতে হয় যে জীবনমুখী কথাবার্তা দিয়ে, সো আমি আর কি একটা কথাকে সবচেয়ে গুরুত্বের সাথে বলতে চাই যে এসব অলিম্পিয়াড এমন একটা জিনিস, তুমি যদি প্রসেসটাকে মেনটেন করে একটা জার্নি করতে পারো তাহলে তোমার ডেস্টিনেশন যেটাই হোক না কেন তোমার আসলে তোমার যে ইয়াটা মানে ভবিষ্যতে তোমার কি অনেক উপকার হবে। কারণ অলিম্পিয়াডটা জাস্ট আমার একটা খাতায় কিছু প্রবলেম সলভ করে না, it also creates a mindset, a specific mindset which is very very crucial for today's world। যে এটা তোমাকে অ্যানালিটিক হইতে শেখায়, এটা তোমাকে একটু ক্রিয়েটিভ ইমাজিনেটিভ হইতে শেখায়, এটা তোমাকে একটু পারসিভিয়ারেন্স করতে শেখায়। সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটিস ইন দিস এরা। আমি আসলে ইউনিভার্সিটি লাইফে উঠে অনেক একাডেমিক প্রেশারের মধ্যে আছি, বাট আমাকে ফিজিক্স অলিম্পিয়াড অলরেডি রেজিলিয়েন্স শিখাইছে থ্রু তার ক্যাম্পস এন্ড আদার অ্যাক্টিভিটিস। সো যদিও আমার কাছে জিনিসটা পছন্দ না প্রেশার গুলো, বাট আই ক্যান হ্যান্ডেল ইট, আই ক্যান লিভ উইথ ইট। সো এটার কি তো তোমাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা যদিও অনেক আইফো নিয়ে অনেক কিছু কথাই বলেছি, বাট আইফো পর্যন্ত না যেতে পারলেও তোমাদের আসলে ফিজিক্স অলিম্পিয়াড করা উচিত। সো আর যদি কেউ কিছু অ্যাড করতে চাও তো বেসড অন ইউর লাইফ এক্সপেরিয়েন্সেস, জীবনমুখী কথাবার্তা তো আসলে জীবনের অভিজ্ঞতা থেকে আসবে, এটা তো জীবনের বাইরে থেকে তো কিছু আসবে না। কারো কোনো জীবনমুখী কথা নাই? ভাই হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তোমাকে, ক্যারি অন। আচ্ছা, তো ওই তো সেটাই বলতেছিলাম যে ফিজিক্স অলিম্পিয়াডের সবচেয়ে বড় জিনিসটা কিন্তু হইতেছে যে ওই মাইন্ডসেটটা আর কমিউনিটিটা। তো হইতেছে লাইক আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের যদি আমরা বড় ভাইদের দেখি, বাট আমরা নিজেরাও লাইক
সবাই কিন্তু ফিজিক্স করতেছে না, সামওয়ান ইজ গোয়িং টু ইঞ্জিনিয়ারিং, সামওয়ান ইজ গোয়িং টু mathematics and stuff, someone is doing biology, that is, but the thing is the mindset actually, যে এখন কি লাগছে লাইক ফিজিক্স অলিম্পিয়াডের ঠিক আছে যে বা যে কোনো অলিম্পিয়াড সাইকেল বা যে কোনো এরকম কম্পিটিশন, তো দ্য মেইন আউটকাম শুড বি দ্যাট আমি আসলে কি শিখতেছি। যেমন there is one important thing যেটা এখন টাইপিং এ খুবই লাগে, লেটেক্স। এন্ড আমি যদি ফিজিক্স অলিম্পিয়াডের কমিউনিটির সাথে না থাকতাম আমি লেটেকের কথা এই পর্যন্ত জানতাম না, বা হইতেছে আরো কিছু। তো এরকম অনেক ছোট ছোট জিনিস আছে, অনেক বড় জিনিস আছে। তো জাস্ট নট think about the prize, actually think about the other thing, এটাই। এবং কেবিরা যে ল্যাটেকের কথাটা বলে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, যে কারণ আমরা আসলে এখন সায়েন্টিফিক লিটারেচার লিখতে গেলে আমাদের ডিফেক্টো প্ল্যাটফর্ম হলো লেটেক্স, বাট আনফরচুনেটলি বাংলাদেশে আসলে খুব কম ইউনিভার্সিটিতে ডেডিকেটেডলি ল্যাটেক্স শেখানো হয়, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্যাড। সবাই যখন আর কি থিসিস করে মাইক্রোসফট ওয়ার্ডে থিসিস করে। সো এর যে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে অনেক ম্যাটেরিয়াল কিন্তু ল্যাটেক্সে কম্পাইল করা হয়, এবং এটা জাস্ট ফিজিক্স অলিম্পিয়াড না, যে কোনো অলিম্পিয়াডেরই আসলে অনেক ম্যাটেরিয়াল গুলো ল্যাটেক্সে কম্পাইল করা হয়। এটা ম্যাথ অলিম্পিয়াডের জন্য ট্রু, ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ট্রু, এরপরে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডের জন্য ট্রু, জেনারেলি যে কোনো অলিম্পিয়াডের জন্য ট্রু। সো যারা আর কি তোমার ফিজিক্স অলিম্পিয়াডে এই ন্যাশনাল ক্যাম্প টাইম করেছে বা এক্সটেনশন ক্যাম্প টাইম করেছে, তারা আর কি আমাদের একাডেমিক টিমের সাথে ইনভলভ হয়ে তারা আর কি দেখাচ্ছে যে বিনামূল্যে ল্যাটেক্স শিখে ফেলে, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ ভেরি বিগ প্লাস পয়েন্ট ইফ ইউ আস্ক মি। কারণ তুমি যদি দেখা যাচ্ছে যে তোমাদের আসলে বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে, বাট ওখানে গিয়ে দেখছো যে আসলে তুমি লেটেক্স জানো না, সো দিস উড বি অ্যাকচুয়ালি কোয়াইট এম্বারেসিং, ইউ নো। সো তুমি আসলে আগে থেকে লেটেক্স শিখতে পারছো বিকজ অফ অলিম্পিয়াস, ইজ অ্যাকচুয়ালি গুড থিং ফর ইউ গাইস। আর কি কেউ কিছু মানে বলতে চাও জীবনমুখী কথাবার্তা? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, প্রায় অনেকে বলে যে ফিজিক্স অলিম্পিয়াড করলে নাকি একাডেমিকটা বাজে হয়ে যায়। সো এখানে অ্যাকচুয়ালি মানে এক একজনের ভালো খারাপের ডেফিনেশন অ্যাকচুয়ালি এক এক রকম, বাট এটা অ্যাটলিস্ট ট্রু যে ফিজিক্স অলিম্পিয়াড করতে চাইলে আমার হচ্ছে একাডেমিকে কিছুটা হলেও স্যাক্রিফাইস করা লাগে, এটা ট্রু। বাট কিন্তু স্যাক্রিফাইস করবো ঠিক আছে, বাট এই জিনিসটা আমার পরবর্তীতে আবার কাজে লাগবে। তবে এমন হবে না যে মানে আমি একাডেমিকে প্রথমে খুব ভালো ছিলাম, এখন হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের কমিউনিটির সাথে যুক্ত হলাম, ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করি, এখন আমার রেজাল্ট অনেক খারাপ হয়ে যাবে, এমন না। এরকম অ্যাকচুয়ালি এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, বাট এরকম নর্মালি হয় না। মানে উল্টাটা হয় অ্যাকচুয়ালি বেশি হয়, যে কেউ একজন মোটামুটি মানে এভারেজ একটা স্টুডেন্ট ছিল, বাট ফিজিক্স অলিম্পিয়াড জন্য মানে পরবর্তীতে একাডেমিকেও ওই পড়াটা অনেক কাজে লাগছে, এরকম হয়। সো আমরা আসলে লাস্টে কিছু জীবনমুখী মেসেজও পেলাম, যে যেগুলো আসলে হয়তো টিপিক্যালি এসব জিনিসপাতি আমাদের কথায় উঠে আসে না, বাট এগুলো আর কি এগুলো আর কি আরো বেশি করে কথা বলা দরকার, কারণ দে ডিজার্ভ মোর অ্যাটেনশন। কারণ এগুলো এসব ছোটখাটো বিষয় নিয়ে কথা না বললে আসলে অনেকের মধ্যেই যে ফাইনাল মানে জাস্ট টিপ করে দেওয়া ফিজিক্স অলিম্পিয়াডের দিকে। সো এই জিনিসগুলো আসলে হয় না। আমরা যদি এরকম ছোটখাটো জিনিসগুলো নিয়েও যদি আমরা ডিসকাস করি, আমরা যদি এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা আশা করি যে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে এবং ইন্ডিয়াতে যে কোনো অলিম্পিয়াডে ভবিষ্যতে আরো পার্টিসিপেশন আসবে, এবং এটা নিয়ে একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে। সো স্পিকিং অফ হেলদি কম্পিটিশন, আরেকটা জীবনমুখী কথা, যে বর্তমানে আমরা দেখতেছি যে ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে কিন্তু আসলে একটা অনেক আনহেলদি ট্রেডিশন তৈরি হচ্ছে, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
আমাদের কন্টেস্টেন্টের উপর প্রেশারাইজ করাচ্ছে যে তোমাকে মেডেল পাইতেই হবে বা তোমাকে অমুক অ্যাচিভমেন্টটা নিতেই হবে। এটা কিন্তু আসলে আমরা একদম এক্সপেক্ট করি না। উই অলওয়েজ এক্সপেক্ট হেলদি কম্পিটিশন এন্ড কোলাবোরেশন, স্পেসিফিকলি স্পিকিং হেলথ কম্পিটিশন উইথ ইয়োরসেলফ। আমরা যদি সবসময় আমাদের ইয়েস্টারডে সেলফ থেকে বেটার সেলফ হইতে পারি আজকে, তাহলে আমরা সবসময় ইমপ্রুভ করতেছি, আমরা সবসময় আর কি নিজেদেরকে বেটার করতেছি। আর কোলাবোরেশন না করলে আসলে আমরা আসলে নলেজে এগিয়ে যেতে পারবো না, কারণ সবার কাছেই আসলে ইউনিক পার্সপেক্টিভ থাকে, ইউনিক উইজডম থাকে। সো এগুলো যদি আমরা শেয়ার না করি, ইনস্টেড আমরা যদি এটাকে অ্যানাদার র্যাট রেস বানাই দিই, যে সবার জিনিস সবার কাছে থাকবে, অন্যজন ভালো করবে দেখে আসলে কেউ কিছু শেয়ার করতেছে না, এই টাইপের কোনো ট্রেডিশন যেন আমরা গড়ে না তুলি, সেদিকে আমরা নজর রাখবো। আমরা চাই যে ফিজিক্স অলিম্পিয়াড এটা দেখা যাচ্ছে যে কোলাবোরেশনের ট্রেডিশন প্রতিষ্ঠা করবে, এটা হেলদি কম্পিটিশনের ট্রেডিশন প্রতিষ্ঠা করবে। ইন জেনারেল এটা বাংলাদেশের স্টুডেন্টদেরকে একাডেমিয়াতে আরো বেশি পরিমাণে ইনভলভ করতে এবং একাডেমিক বিষয়াদিতে আরো বেশি এক্সেল করতে হেল্প করবে। সো আই গেস এখানে আসলে আমাদের কারেন্ট যারা আছে আইফো পার্টিসিপেন্ট, তাদের যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে যে এসব আনহেলদি ট্রেডিশনস নিয়ে, তাহলে আসলে তোমরা এখনই শেয়ার করতে পারো, তাহলে উই ক্যান রিয়েলি মেক দিস পয়েন্ট ড্রাইভ হোম। মানে আসলে মানে এখানে আসলে কারো কিছু বলার নাই। মানে অ্যাজ আই সেড, এটা এখন আসলে এই ধরনের ট্রেডিশন গুলো স্মল স্কেলে আছে, বাট কাহিনী যেটা হলো যে এই ধরনের ট্রেডিশন গ্রো করতে কিন্তু আসলে বেশি সময় লাগে না। সো উই নিড টু বি কশাস ফ্রম আর্লি অন। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্পেশালি আমরা যারা কি ফিজিক্স অলিম্পিয়াড অনেকদিন ধরে আসি, ক্যাম্প ট্যাম্প হয়তো করেছি, আমরা জানি যে কালচারটি কিরকম, আমরা একটু চেষ্টা করবো যেন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যেন আসলে এই ধরনের কোনো টেন্ডেন্সি আনহেলদি কম্পিটিশন না হয়। সো এর সাথে আমরা আজকে আমাদের লাইভটা শেষ করে দিচ্ছি। আমাদের লাইভে যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য, এবং পরবর্তীতে আরো বিভিন্ন ডাইভার্স টপিকের উপর লাইভ আসবে। এটা দেখাচ্ছে যে অলিম্পিয়াড প্রিপারেশন থেকে শুরু করে অলিম্পিয়াড পরবর্তী লাইফ, ফিলোসফি, আসলে সবকিছু নিয়ে আমাদের পডকাস্ট আসবে। দিস ইজ এ রিয়েলি ইউনিক সিরিজ অফ পডকাস্ট উই আর অ্যারেঞ্জিং দিস ইয়ার। সো আই হোপ যে সামনে পডকাস্ট গুলোতে আরো প্রেজেন্স থাকবে, এবং আপনারা সবাই পডকাস্ট এগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড পিয়ার্সদের মাঝখানে। এবং সবাইকে নেক্সট পডকাস্ট পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।